সো আমরা শুরু করব। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত ম্যাথ করে আসছি আগে, সেগুলা হচ্ছে আদর্শ গ্যাস রিলেটেড ম্যাথ ছিল। হ্যাঁ, সো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আজকে আমি একটু এক্সপ্লেইন করব। সেখানে লিখে রাখছি, দেখো, আদর্শ গ্যাস ভার্সেস বাস্তব গ্যাস। তো আসলে এই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের যে স্বীকার্যগুলো ছিল সেগুলো আমরা একটু বলি এক করে। সো 1 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, যে আদর্শ গ্যাসের জন্য আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে। মানে আদর্শ গ্যাস যদি ধরে নেই কোনো একটা গ্যাসকে, সো গ্যাসীয় অণুসমূহের যে আন্তঃআণবিক আকর্ষণ বল, সেই আন্তঃআণবিক আকর্ষণ বলটা নেই বললেই চলে। ঠিক আছে, এটা ধরে নেওয়া হয়েছে আদর্শ গ্যাসের স্বীকার্য অনুসারে। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে গ্যাসীয় অণুসমূহের আয়তন খুবই নগণ্য। মানে আমরা যদি একটা পাত্র চিন্তা করি, এখানে যদি কিছু গ্যাসীয় অণুসমূহ থাকে, সো গ্যাসীয় অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বল নাই। হ্যাঁ, একজন আরেকজনকে টানে না, এরকম বলা হয়েছে প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে গ্যাসীয় অণুসমূহের আয়তন খুবই নগণ্য, মানে খুব অল্প আয়তন তারা দখল করে। সো সেটাকে আমরা মেজারমেন্টে না নিলেও পারি, এরকম একটা আয়তন থাকে তাদের। হ্যাঁ, খুবই নগণ্য। সো এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। সো 3 নাম্বার পয়েন্টে আমি লিখছি যে আদর্শ গ্যাসের চাপ সবসময় বাস্তব গ্যাসের চাপ অপেক্ষা বেশি হবে। হ্যাঁ, এটা আমরা এক্সপ্লেইন করব পরবর্তীতে। আর মেইন স্বীকার্য হচ্ছে এই দুইটা, তোমার বইয়ের মধ্যে লেখা আছে, একটু ভিন্ন ভাষায় লেখা, আমি সোজাভাবে বলছি। আর আমরা 3 এবং 4 নাম্বার যে দুইটা পয়েন্ট দেখতেছি, সেটা আসলে আমি নিজে লিখছি এখানে, এই জিনিসগুলোও জানা দরকার। তো জেড সমান সমান আমরা লিখতে পারি পিভি ডিভাইডেড বাই এনআরটি। সো নর্মালি আদর্শ গ্যাসের যে সমীকরণ ছিল পিভি সমান সমান এনআরটি, এটা আমরা জানি। আচ্ছা, সো পিভি সমান সমান এনআরটি এটা আমরা জানি। সো আমরা যখন এটা রেশিও করব, যদি রেশিও করি পিভি বাই এনআরটি, তো সেক্ষেত্রে আমরা একটা চলক পাই যেটাকে বলা হচ্ছে জেড। সো জেডের একটা নাম আছে, তাকে বলা হইতেছে সংকোচনশীলতা গুণাঙ্ক বইয়ের ভাষায়, অথবা এটাকে বলা হয় পেষণ গুণাঙ্ক, ইংলিশে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংনম্যতা গুণাঙ্ক। যাই বলো না কেন, সব কিছু দ্বারাই আসলে জেডকে বোঝানো হয়। এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই জেডের ভ্যালু 1 হয় বিধায় আমরা কিন্তু পিভি সমান সমান এনআরটি এই জিনিসটা লিখতে পারি। ঠিক আছে, সো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা আমরা ধরে নেই যে আমাদের এই রেশিওটার ভ্যালু আসবে হচ্ছে 1। ঠিক আছে, সেটা আদর্শ গ্যাসের জন্য ফিক্সড। সো এইটার রেশিও যদি 1 আসে, তাহলে এই পিভি সমান সমান আমরা এই যে এনআরটি গুণ করে দিলে পিভি সমান সমান এনআরটি পাই। সো এটা আদর্শ গ্যাসের বেলায় খাটলেও আমাদের বাস্তব গ্যাসের ক্ষেত্রে কাহিনীগুলো একটু ভিন্ন রকম হবে। সো যাই হোক, আদর্শ গ্যাসের এই 4টা পয়েন্ট আমরা একটু বুঝলাম। এবার বাস্তব গ্যাসে চলে আসি। তো আদর্শ গ্যাসে যে দুইটা প্রথম পয়েন্ট বলা হয়েছে, বাস্তব গ্যাসে হচ্ছে তার উল্টাটা হবে। সো এখানে বলা হয়েছিল যে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, আর বাস্তব গ্যাসের বলা হইতেছে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। দ্বিতীয় যে পয়েন্টটা, আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখছিলাম আয়তন খুবই নগণ্য, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিব আয়তন নগণ্য নয়। তার মানে আমরা যদি একটা কন্টেইনারের কথা চিন্তা করি, পাত্র, সেখানে আদর্শ গ্যাসের অণুসমূহ ক্ষুদ্র আয়তন বিশিষ্ট হইলেও বাস্তব গ্যাসের অণুসমূহের একটা আয়তন থাকবে, যেটা মেজারমেন্টে আমাকে নিতে হবে। সো আমরা যখন আদর্শ গ্যাসের থেকে বাস্তব গ্যাসে চলে যাইতেছি, তখন কিছু জিনিস ভিন্ন, তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। আর 2 নাম্বার, আয়তন নগণ্য নয়, মানে ধরতে হবে তাদের সাইজটা আসলে মেজারমেন্টে আনা হয়। 3 নাম্বার যে পয়েন্ট, বাস্তব গ্যাসের যে চাপ সেটা আদর্শ গ্যাসের চাপ থেকে কম হবে। এটাই আমরা একটু ভিন্নভাবে বলছিলাম। দেখো, মানে আদর্শ গ্যাসের চাপ বড় থাকবে, এখানেও আসলে বড়, এটাই দেখানো হয়েছে। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়াল আমরা দেখছিলাম হচ্ছে 1, বাট বাস্তব গ্যাসের জন্য আমরা কিন্তু দেখতেছি জেড নট ইকুয়াল 1, এবং এটা 1 থেকে বড় হইতে পারে, 1 থেকে ছোটও হইতে পারে। তো সেগুলো আমরা এক্সপ্লেইন করবো আস্তে আস্তে। তো এবার চলে আসি 5 নাম্বার পয়েন্টে। সো দেখো, এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে 5 নাম্বার যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে পিভি সমান সমান এনআরটি, যেটা আদর্শ গ্যাসের সমীকরণ হিসেবে আমরা সব ম্যাথ করে আসছিলাম এই সূত্র দিয়ে। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেই সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সো এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এটাকে প্রুফ করা যায়, আমরা এই প্রুফটা দেখবো আসলে। সো আদর্শ গ্যাসের বেলায় আমরা এই সূত্রটা খাটাইতে পারলেও যখন আমাদের বাস্তব গ্যাসের কনসিডারেশন আমরা করব, তখন
এই আগের সূত্রটা খাটাইতে পারবো না, ঠিক আছে। আর প্রকৃতিতে আসলে সমস্ত গ্যাসই বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের ওইভাবে কোনো অস্তিত্ব নাই, সমস্ত গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। তবু আমরা আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণটাই এ পর্যন্ত ইউজ করছিলাম, বাট এখানে আমরা একটু ডিফারেন্টভাবে দেখব জিনিসগুলা। তো আশা করি এই পয়েন্টগুলো বোঝা গেছে। তো আজকের আলোচনাটা বেসিক্যালি আসলে থিওরি বেসড, একটু ঠান্ডা মাথায় শুনতে হবে, এগুলো এক্সপ্লেনেশন বইয়ে ওইভাবে নাই, বাট তোমার বোঝা খুব জরুরি, কজ এখান থেকে আসলে কোশ্চেন আসলে নাহলে পারবা না। সো চলে আসো এখানে অ্যামাগা বক্র, এটার নাম হয়তো বা আমরা অনেকেই শুনছি। তো বিজ্ঞানী অ্যামাগা 1881 সালে একটা এক্সপেরিমেন্ট করে। তো নর্মালি আমাদের বয়েলের সূত্র অনুসারে আমরা কিন্তু এটা জানি যে পিভি ভার্সেস পি গ্রাফ যদি আমরা অঙ্কন করি সেক্ষেত্রে আমরা একটা স্ট্রেট লাইন পাবো। এই যে এটাই তো আমরা জেনে থাকতাম, তাই না? আমরা কিন্তু দেখে আসছি যখন আদর্শ গ্যাস ধরে নিতাম সমস্ত গ্যাসকে, তখন আমরা কিন্তু দেখে আসছি যে পিভি ভার্সেস পি গ্রাফ যদি আমরা অঙ্কন করি সেক্ষেত্রে আমরা একটা স্ট্রেট লাইন পেয়ে থাকি। এই যে দেখো এটা মাঝামাঝি চলে গেছে। সো এটা আমরা পাই হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। সো বিজ্ঞানী অ্যামাগা যেটা করলেন, উনি হচ্ছে কিছু ভিন্ন ভিন্ন গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করলেন। সো এক্সপেরিমেন্ট করার পরে উনি এক্সপেক্ট করছিলেন যে আমরা নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, হিলিয়াম যে গ্যাস নিয়েই আমরা এক্সপেরিমেন্টটা করি না কেন, মানে পিভি ভার্সেস পি গ্রাফ অঙ্কন করি না কেন, আমরা সবসময় একটা স্ট্রেট লাইন পাবো। উনি এটাই ভাবছিলেন। সো উনি যেটা দেখলেন যে উনি যখন এই বিভিন্ন গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করলেন তখন এরকম স্ট্রেট লাইন তিনি আর পাইলেন না, স্ট্রেট লাইন তিনি পাইলেন না। তিনি দেখলেন যে ভিন্ন ভিন্ন গ্যাস আসলে ভিন্ন ভিন্ন রকম আচরণ করতেছে, এবং তাদের ক্ষেত্রে যদি গ্রাফগুলা প্লট করা হয় তাহলে গ্রাফগুলা আসলে এই রকম আঁকাবাঁকা লাইনের হয়ে থাকে, ঠিক আছে? এটা তার অবজারভেশন ছিল। আর একজন আসছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম এটা তার অবজারভেশন ছিল। তাহলে উনি চিন্তা করলেন যে আমরা এতদিন যে আদর্শ গ্যাসের কথা জানতাম, যে সমস্ত গ্যাসই আসলে আদর্শ গ্যাস, এই কথাটা আসলে এক্সপেরিমেন্টালি ভুল। তিনি দেখলেন যে আদর্শ গ্যাস হলে তো সবাই আসলে স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল। আমি নাইট্রোজেন নেই কিংবা অক্সিজেন নেই কিংবা কার্বন ডাইঅক্সাইড নেই, সবারই আসলে একই লাইন মেনটেন করার কথা ছিল যদি আমরা আদর্শ গ্যাসের সংজ্ঞা অনুসারে চিন্তা করি। বাট তিনি দেখলেন যে এরা আসলে এক্সপেরিমেন্টালি একটা লাইন মেনটেন করতেছে না, এরা ভিন্ন ভিন্ন রকম লাইন মেনটেন করতেছে, আঁকা বাঁকা। হ্যাঁ, তো উনি তখন বুঝলেন যে আসলে বাস্তবে এই আদর্শ গ্যাসের অস্তিত্ব নাই, বিভিন্ন গ্যাস আসলে বিভিন্ন রকম আচরণ করতে পারে। হ্যাঁ, তো উনি এই সমস্ত গ্যাসকে আর আদর্শ গ্যাস না বলে উনি এদের নাম দিলেন হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস, হ্যাঁ, কারণ এদের আচরণ ভিন্ন ভিন্ন, আমরা সমস্ত গ্যাসকে আদর্শ ধরে নিতে পারি নাই, হ্যাঁ, বাস্তব এক্সপেরিমেন্টালি। সো উনি যেটা দেখলেন যে কিছু কিছু গ্যাস হইতেছে এরকম, ফার্স্টে হচ্ছে এরকম নিচে নেমে উপরে উঠে গেছে। দেখো এই যে সবুজ লাইন দিয়ে যে জিনিসগুলো দেখাইছি, নিচে নেমে উপরে উঠে গেছে, হ্যাঁ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। আবার তিনি দেখলেন যে কিছু কিছু গ্যাস এরকম স্ট্রেট লাইন হয়ে উপরে উঠে গেছে, এরকম যেমন হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে হিলিয়াম। তো তিনি আসলে এই গ্যাসগুলা নিয়ে একটু কাজ করলেন যে এটার পেছনে আসলে রিজনটা কি, কেনই বা এরকম নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এরকম নিচে নেমে উপরে উঠে গেল, আঁকা বাঁকা লাইন দেখালো, আর কেন আবার হাইড্রোজেন, হিলিয়াম এরকম স্ট্রেট লাইন বরাবর উঠে গেল, সেটা তিনি এক্সপেরিমেন্টের সাহায্যে এর ভেতরকার রহস্যটা উন্মোচন করার চেষ্টা করলেন, ঠিক আছে? সো আমরা হচ্ছে এই জিনিসটা একটু বর্ণনা করবো এই জায়গায় সিম্পলিস্টিক ভাবে। তো আমরা একটু দেখি। দেখো, আমাদের যদি আদর্শ গ্যাস হইতো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি, চাপ বা আয়তন মেজারমেন্ট করতে পারি, এবং তার রেসপেক্টে হচ্ছে আমরা P/V এটা মেজারমেন্ট করতে পারি। সো দেখো, আদর্শ গ্যাসের জন্য চিন্তা করতেছি। সো আমরা ধরে নিলাম আমাদের চাপ হচ্ছে 2, একটা নির্দিষ্ট চাপে কোনো গ্যাস আছে। তো এই 2 চাপে আমাদের গ্যাসের আয়তন হচ্ছে 10, ঠিক আছে? তাহলে আমরা যদি P/V করি, P এবং V গুণ করি, তাহলে আমরা এক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 20,
ওকে, আচ্ছা। সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে চাপ বাড়ায় দিই। চাপ যদি আমি 4 করে ফেলি তখন আমাদের আয়তনটাও কমবে, চাপ বাড়াইলে আয়তন কমে, এবং আয়তনটা এমনভাবেই কমবে যাতে করে এই চাপ এবং আয়তনের গুণফল সবসময় ধ্রুবক থাকে। আমরা কিন্তু বয়েলের সূত্র অনুসারে এটাই দেখছিলাম, পিভি ইকুয়াল কনস্ট্যান্ট। সো আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখো ইনিশিয়ালি ছিল চাপ 2, তার রেসপেক্টে ভলিউম 10। আমরা যখন চাপ 4 করে ফেললাম তখন আয়তন এমনভাবেই কমবে যাতে করে দুইজনের গুণফল সবসময় ধ্রুবক থাকে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আদর্শ গ্যাসের জন্য আমরা জেড ইকুয়াল লিখতে পারি হচ্ছে, উপরে যদি পিভি ধরে নেই, সাপোজ ধরো 20 ধরলাম, আর এই দুইটা রেশিও যেহেতু আদর্শ গ্যাসের সমান, তার মানে আমরা আরটিকেও 20 ধরতে পারি। তাহলে উপরে 20 নিচে 20, 20 20 কাটা ইকুয়াল আমরা 1 পাইছি। এটা জাস্ট আমরা ধরে নিতেছি। হ্যাঁ, আচ্ছা, তো এটা একটা অবজারভেশন, এটা আমরা দেখলাম, এটা কাজে লাগবে। এখন এদিকে একটু তাকাও, দেখো এখানে কিছু কিছু গ্যাস আছে যারা হচ্ছে এরকম নিচে নেমে উপরে উঠে গেছে, আঁকা বাঁকা লাইন দেখাইছে। তো এদেরকে একটু আলাদা করা যায়। দেখো তিনি যেটা করলেন যে এই কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন কিংবা মিথেন, এদের ক্ষেত্রে আসলে এই ধরনের লাইন পাওয়া যায়। ফার্স্টে হচ্ছে নেমে আসে, তারপর উপরে ওঠে। তো এই জিনিসগুলোকে আমরা একটু আলাদা করলাম, আর যেগুলো এরকম স্ট্রেট লাইন বরাবর উপরের দিকে উঠে যাচ্ছে তাদেরকে আমরা একটু আলাদা করলাম। দেখো এই যে হাইড্রোজেন এবং হিলিয়াম। সো এখন একটু ঘটনাটা এক্সপ্লেইন করার চেষ্টা করি। দেখো এখন ঘটনাটা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। দেখো, সো এখানে আবার আমরা আগের মতো এক্সপেরিমেন্ট করার চেষ্টা করতেছি, যে চাপ ধরে নিলাম আমাদের চাপ হচ্ছে 2। আমরা কিন্তু এখন এই সমস্ত গ্যাসের রেসপেক্টে এক্সপেরিমেন্ট করব, ঠিক আছে? তো চাপ 2 এর রেসপেক্টে আমরা আয়তন পাইছি হচ্ছে 10, তাহলে তাদের গুণফল যদি চিন্তা করি সেটা হচ্ছে 20। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা করলাম, আমরা হচ্ছে প্রেশারটাকে একটু বাড়ায় দিলাম। সো 2 থেকে এবার প্রেশারটা করে ফেললাম 4। ঠিক আছে, ডেফিনেটলি এতে কি হবে, চাপ বাড়াইলে আয়তন কমে আসবে। সো আয়তন এবার কমে হয়ে গেল 3। আগে যেটা আয়তন কমে হয়েছিল 5, এই বাস্তব গ্যাসের কনসিডারেশনে সেটা হয়ে গেল 3। কেন 3 হলে এটা বলতেছি পরে। সো দেখো এখন কিন্তু তুমি চাপ এবং আয়তন যদি গুণ করো, তোমার আসলে গুণফলটা চলে আসছে 3 4 12। সেটা কিন্তু আর 20 এর সমান নাই, ঠিক আছে? তো এই ঘটনাটা কেন হইল? সো এই ঘটনাটার পেছনের ব্যাখ্যাটা পরে দিচ্ছি, তার আগে একটু দেখো, চিন্তা করে এখন জেড এর ভ্যালুটা কি দাঁড়ায়। দেখো আরটি এটা কিন্তু কনস্ট্যান্ট, ধ্রুবক। দেখো আর এর মান আমরা জানি 8.314, আর টেম্পারেচার হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে আসলে বয়েলের সূত্র অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে এই যে। সো আরটি হচ্ছে কনস্ট্যান্ট, এবং আমরা এটাকে ধরে নিছি সাপোজ এটা হচ্ছে 20, তার মানে আমার নিচে আছে হচ্ছে 20। এটার কোনো চেঞ্জ নাই। এটা আদর্শ গ্যাসের বেলাও যেমন 20 ছিল, বাস্তব গ্যাসের বেলাও 20। এখন এখানে একটু চিন্তা করো যে এই পিভি এর কিন্তু চেঞ্জ আসছে একটা। তুমি যদি প্রেশার বাড়াও, দেখো প্রেশার বাড়াইছো, বাট তোমার পিভি এর ভ্যালু কি হয়ে গেছে দেখো তো, এই 20 থেকে 12তে নেমে আসছে। তার মানে চিন্তা করো, আগে যেটা 20 ছিল এখন সেটা 20 থেকে 12তে নেমে আসছে সাংখ্যিক মান হিসেবে। তাহলে এখন চিন্তা করো তো, তোমার এই যে জেড এর যে ভ্যালুটা তুমি পাবা সেটা অবশ্যই দেখো উপরে আসে ছোট, নিচে আসে বড়। তার মানে অবশ্যই জেড লেস দেন 1 হবে না। এটা কি বুঝো? আওয়াজ করো একটু। আচ্ছা, সো এখন আমরা কিন্তু বেশ ডিপে আসি, জাস্ট একটু শোনো। এই কথাগুলা কেউ বলে দিবে না কোনোদিন, বইয়ের মধ্যে পড়লে জীবনে বুঝবা না। সো এখন দেখো জেড এর ভ্যালু লেস দেন 1 হয়েছে। এখন যে ব্যাখ্যাটা দিব সেটা হচ্ছে যে কেন আসলে এটা 3 হইল, কেন 5 হইল না। দেখো নর্মালি 4 থেকে 5 হওয়ার কথা ছিল, বাট 5 হয় নাই, 3 হয়ে গেছে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটছে আসলে? দেখো এই যে গ্যাসগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যাঁ, এই সমস্ত গ্যাসগুলা কিন্তু হিউজ মলিকিউল বিশিষ্ট, মানে তাদের গ্যাসীয় অণুগুলার
আকৃতি কিন্তু বেশ বড় বড়, এবং তাদের তুমি যদি মোলার ভর হিসাব করো, আণবিক ভর হিসাব করো, সেগুলো কিন্তু বেশ বড়। দেখো, আচ্ছা, সো বড় বড় ভর বিশিষ্ট যে গ্যাসীয় অণুগুলো আছে, এই যে এরা সো এদের আকৃতিও বড় হয়, এবং আকৃতি বড় থাকার কারণে বা তাদের ভর বেশি থাকার কারণে তুমি যখন এদেরকে প্রেসার দাও বাইরে থেকে, তখন এরা নিজেরা আবার নিজেদেরকে অ্যাট্রাক্ট করে, নিজেরা নিজেদেরকে টেনে ধরে নিয়ে আসে। কেন? কারণ আমরা কিন্তু জানি যে ম্যাস যদি বেশি থাকে, মহাকর্ষ বলের নিয়ম অনুসারে, যে ভর যদি বেশি থাকে তাহলে আমাদের আকর্ষণ বলটাও বেশি কাজ করে। সো যেটা হয়, তুমি প্রেসার দিতেছো কিন্তু 4, কিন্তু ওরা হয়ে যাওয়ার কথা ছিল 5, বাট ওরা 5 হয় না। প্রেসার বাড়াচ্ছ, 4 বানাইছো, আয়তন কমে, 5 হওয়ার কথা ছিল বাট হয় না, হয়ে যায় 3। কেন? কারণ তারা নিজেরা নিজেদেরকে আবার আকর্ষিত করে ফেলে। মানে তুমি বানাইতে চাইতেছো 5 আয়তন, বাট এরা আবার বড় বড় অণু হওয়ার কারণে এরা নিজেরা নিজেদেরকে টেনে ধরে নিয়ে আসে। এরা নিজেরা নিজেদেরকে আকর্ষণ করে বিধায় ওরা আবার নিজেরা কিছু কন্ট্রিবিউট করে ওদের আয়তনটা আরও কমায় ফেলে, এবং কমানোর পর বানায় ফেলে 3। সো এই কারণে তুমি যে প্রেসারটা দিতেছো 5 হওয়ার কথা ছিল আয়তন আদর্শ গ্যাস অনুসারে, কিন্তু এটা বাস্তব গ্যাস বিধায়, এবং এদের সাইজগুলা বেশ বড় বড়, ভর বেশি, এ কারণে তারা নিজেরা কিছু কন্ট্রিবিউট করে তাদের আয়তনটা 3 বানায় ফেলে। আর এই 3 বানানোর কারণেই আসলে এই পিভি এর ভ্যালুটা 12 চলে আসে। বুঝতে পারছো? আর এই কারণে আমরা বলতে পারি, দেখো, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু হচ্ছে <1। এখন একটু খেয়াল করো, এই গ্রাফটার দিকে তাকাও। সো এখানে আসলে কি হইতেছে দেখো, এই লাইনের আগ পর্যন্ত চিন্তা করো, এটা হচ্ছে পি এর একটা ভ্যালু সাপোজ। তো এখানে আসলে কি হইতেছে দেখো, তুমি হচ্ছে প্রেসার বাড়াইতেছো, এই যে প্রেসার বাড়াচ্ছ। তো তুমি দেখো তো, তুমিও কিন্তু এখানে প্রেসার বাড়াইছিলা, তার রেসপেক্টে যে পিভি এর মান পাইছো সেটা কি কমে গেছে না? এটা যদি তোমার 20 এর লাইন হয় আদর্শ গ্যাসের জন্য, এই যে 20, তুমি কি করতেছো? প্রেসার বাড়াইতেছো। সো প্রেসার বাড়াইলে পিভি এর ভ্যালু কি হয়ে গেছে? কমে গেছে। তুমি দেখো এক্স এক্সিসে আসো, প্রেসার বাড়াইতেছো, এই যে দেখো পিভি এর ভ্যালু কি হয়ে যেতেছে? কমে যাইতেছে, গ্রাফ নিচে নেমে আসতেছে। কথা বুঝতে পারছো? বুঝছো? এ কারণেই ওই যে টেনে ধরে রাখে বিধায় এই যে আয়তনটা বেশি কমে আসে, আর বেশি কমে আসলে তখন পিভি এর ভ্যালু 12 হয়ে যায়। এই কারণে তুমি কি করতেছো? প্রেসার বাড়াইতেছো, তারপরে পিভি এর মানও কমে আসতেছে। এবার এখানে আসো, হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে কি হইতেছে আমরা একটু দেখে আসি। দেখো তো, হাইড্রোজেন এরকম হয়েছে আর হিলিয়াম হচ্ছে এরকম হয়েছে, ঠিক আছে? সো এর ব্যাখ্যাটা দিচ্ছি। তার আগে তুমি দেখো এখানে আরেকটা জিনিস একটু বলি। এই যে দেখো, নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো এদের মধ্যে কার ভর বেশি, মোলার ভর বলতে পারবা? কার্বন ডাইঅক্সাইডের। কার্বন ডাইঅক্সাইডের এটা কত? 44। আবার অক্সিজেনের কত? 16 দুগুণে 32। আর নাইট্রোজেনের কত? 14 দুগুণে 28। সো একটু খেয়াল করলে তুমি দেখবা যে যার ভর বেশি সে বাক্সে বেশি। দেখো, এই যে ফিল করো বিষয়টা, ফিল করো। দেখো, কার্বন ডাইঅক্সাইডের ভর বেশি, সে চাপাইছে বেশি, মানে আয়তন বেশি কমায়, কারণ তার ভর বেশি, অ্যাট্রাকটিভ ফোর্স বেশি। সো দেখো, কার্বন ডাইঅক্সাইড কিন্তু বাক্সে বেশি, তার তুলনায় অক্সিজেন একটু কম বাক্সে, আর নাইট্রোজেন আর একটু কম বাক্সে। বুঝতে পারছো? সো ভরের সাথে কিন্তু এই গ্রাফের চেহারা রিলেটেড। সবাই বাক্সে, বাট কেউ কম কেউ বেশি বাক্সে। যার ভর বেশি সে বেশি বাক্সে। বুঝছো কথা? আচ্ছা, এবার এখানে চলে আসো, হাইড্রোজেন এবং হচ্ছে হিলিয়াম। সো এদের ক্ষেত্রে আমরা দেখলাম এরকম স্ট্রেট লাইন উঠে গেছে। তো এর পেছনে রিজনটা কি সেটাও এভাবে ব্যাখ্যা দিই, চলো। তো প্রেসার শুরুতে 2 ছিল, ভলিউম তার রেসপেক্টে 10 ছিল, পিভি ছিল 20, ভালো কথা। আমি যখন প্রেসার 4 করে ফেলছি, ভলিউম অবশ্যই কমবে, প্রেসার বাড়াইলে ভলিউম কমবে, এটাতে কোনো সমস্যা নেই। বাট দেখো কমে হয়েছে কত? খুব বেশি একটা কমে নাই, কমে হয়েছে হচ্ছে 7। তার মানে তুমি প্রেসার বাড়াইছো, তোমার ভলিউম যদি আদর্শ হইতো সেক্ষেত্রে 5 হওয়ার কথা ছিল, বাট ওরা হয়ে গেছে 7, মানে কমাইলেও অতটা কমাইতে পারে নাই। তাহলে তুমি দেখো
4 এবং 7 গুণ করো, তোমার পাইলা পিভি এর ভ্যালু হচ্ছে 28। তাহলে এখানে আসলে ঘটনাটা কি ঘটছে দেখো, হাইড্রোজেন এবং হিলিয়াম এরা কিন্তু ছোট ছোট অণু। সো দেখা যায় যে এই সমস্ত অণুর জন্য তুমি যখন চাপ দাও, এরা আসলে এদের মতো নিজেদেরকে ওইভাবে চাপায় অনেক কম করে ফেলতে পারে না। এদের মধ্যে কিছুটা বিকর্ষণ বল থাকে, হ্যাঁ, যে বিকর্ষণ বলটার কারণে এরা আসলে 5ও বানায় ফেলতে পারে না। কারণ কি, 5 বানাইলে তো আসলে 5 কি আমরা আদর্শ ধরে নিছি, এই দুইটার রেসপেক্টে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিছি আর কি, হ্যাঁ। সো এখানে যে ঘটনাটা ঘটে সেটা হইতেছে, তুমি প্রেসার দিতেছো, প্রেসার দিলে ওদের ভলিউম কমতেছে ঠিকই, বাট এরা নিজেরা পার্টিসিপেট করে যে ভলিউম কমায় ফেলবে এমন না, 3 বানায় ফেলতে পারে না, হ্যাঁ। বাট তুমি প্রেসার দিতেছো, তার রেসপেক্টে ভলিউমও খুব বেশি কমে না, এরা 7 ভলিউম নিয়ে জায়গা দখল করে, কজ এদের মধ্যে কিছুটা বিকর্ষণ কাজ করে আকার ছোট হওয়ার কারণে। সো তুমি যতটুকু এক্সপেক্ট করতেছো ততটুকু কিন্তু ভলিউম কমে আসে না, যদিও কমে, দেখো 10 থেকে 7 হয়েছে, তার মানে 3 কমছে, বাট এদের মধ্যে আকার ছোট হওয়ার কারণে বা এদের ভর কম থাকার কারণে এদের মধ্যে ওইভাবে ভলিউমটা কমে আসে না। সো এই কারণে এই ক্ষেত্রে তোমার 7 আয়তন সে দখল করে আর কি, হ্যাঁ। সো এই 7 আয়তন যদি সে দখল করে থাকে তাহলে 4 7 28 পাওয়া যায়। এখন দেখো তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, আমাদের আরটি এর ভ্যালু কিন্তু ফিক্সড 20 কনস্ট্যান্ট বলছিলাম। তো দেখো এই ক্ষেত্রে পিভি এর ভ্যালু কি হয়েছে, তুমি কি করছিলা, তুমি হচ্ছে প্রেসার বাড়াইছো, তোমার পিভি এর ভ্যালু এই কেসে হচ্ছে বেড়ে গেছে, ওকে, এই যে 28 হয়েছে। আর এই ক্ষেত্রে কি হয়েছিল, প্রেসার বাড়াইছো, পিভি এর ভ্যালু দেখো আদর্শ থেকে কমে গেছে, 12 হয়েছে। আর এখানে কি হলো, প্রেসার বাড়াইছো, পিভি এর ভ্যালু বেড়ে গেছে। তো এখন পিভি এর ভ্যালু যদি বেশি হয় তার মানে 28 হয়ে গেছে, তার মানে চিন্তা করো তো এদের যদি ভাগ করো, ভাগফল কি হবে, অবশ্যই গ্রেটার দেন 1 হবে না, বুঝতে কি পারো? জি ভাই, গ্রেটার দেন 1 হবে। এখন কথা হইতেছে, তুমি একটু চিন্তা করো, তাহলে এই সমস্ত গ্যাসের ক্ষেত্রে আমাদের সংকোচনশীলতা গুণাঙ্ক যেটা, তাদের জেড এর যে ভ্যালুটা সেটা 1 থেকে ছোট হয়, আর যদি এই সমস্ত গ্যাস থাকে তাদের ক্ষেত্রে জেড এর ভ্যালু 1 থেকে বড় হয়। এখন দেখো এই সমস্ত গ্যাস একরকম আচরণ করতেছে, তাদের ক্ষেত্রে আয়তন হয়ে যাইতেছে 3, আবার এই সমস্ত গ্যাস তাদের ক্ষেত্রে আয়তন হয়ে যাইতেছে 3, আবার এই সমস্ত গ্যাস যারা আরেক রকম আচরণ করতেছে তাদের ক্ষেত্রে আয়তন হয়ে যাইতেছে 7। এখন দেখো বিজ্ঞানীরা যেটা করলেন, যে এই যে আয়তনের একটা বিশাল ভেরিয়েশন ক্রিয়েট হয়েছে, সেই ভেরিয়েশনটা তারা রাখতে চাইলেন না। তারা চিন্তা করলেন এই 3 এবং 7 এইভাবে না রেখে আমরা আদর্শ গ্যাসের জন্য একটা মাঝামাঝি বৈশিষ্ট্যের আয়তন ধরে নিব। আর এই কারণেই পরবর্তীতে আমরা বলতে পারি তারা হচ্ছে আদর্শ গ্যাসে 2টার বৈশিষ্ট্যকে ইনক্লুড করে তারা হচ্ছে সমস্ত গ্যাসকে এই আয়তন বিশিষ্ট ধরে নিলেন আর কি, 4-এর রেসপেক্টে। কথাটা বুঝতে পারছো কি বললাম? বুঝছো? আমি জাস্ট এই উদাহরণ দিয়ে দেখাইতেছি আর কি। সো আদর্শ গ্যাসে আমরা কিন্তু সবাইকে ইনক্লুড করতাম, এই যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম। সো সবাইকে ইনক্লুড করতে হইলে আমাদের এই বৈশিষ্ট্যটাও থাকা লাগবে, এই বৈশিষ্ট্যটাও থাকা লাগবে। এ কারণে মাঝামাঝি একটা আয়তন সেক্ষেত্রে আমরা পাই, হ্যাঁ। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো। তো এদের ক্ষেত্রে বড় বড় অণু ছিল, ভর বেশি ছিল, অ্যাট্রাকটিভ ফোর্স বেশি, যে কারণে আয়তন আসলে বেশি চেপে আসছে। আর এদের ক্ষেত্রে ছোট ছোট অণু, অ্যাট্রাকটিভ ফোর্স অতটা বেশি না, সো চাপলেও অতটা চাপতে পারে নাই, সাথে গিয়ে ফিক্সড হয়ে গেছে। সো এখন দেখো এই রেসপেক্টে আমরা একটু গ্রাফের দিকে তাকাই। দেখো এদের ক্ষেত্রে কি হইতেছে, এদের ক্ষেত্রে তুমি প্রেসার বাড়াইতেছো, দেখো প্রেসার এক্স এক্সিসে বাড়াইতেছো, তোমাদের দেখো তুমি আস্তে আস্তে পিভি এর ভ্যালু বাড়তেছে, দেখো প্রেসার বাড়াইতেছো, পিভি এর ভ্যালু বাড়তেছে, এই যে দেখো উপরের দিকে উঠতেছে। সো তুমি এক্স এক্সিসে আরও আগাও, দেখবা যে এগুলা উপরের দিকে আস্তে আস্তে বেশি বেশি উঠে যাইতেছে। কারণ কি বুঝতেই পারছো, যদি 20 থাকতো তাহলে তো এই বরাবর থাকার কথা ছিল, যেহেতু 28, তার মানে সে উপরের দিকে থাকবে, এবং প্রেসার আরও বাড়াইলে এই 28 থেকে আরও বড় হবে, তখন আরও উপরের দিকে উঠতে থাকবে। সো এই হচ্ছে গ্রাফের ক্যাটাগরিটা। এক একটা কেন এক এক রকম আচরণ করে তার পেছনে ব্যাখ্যাটা হচ্ছে এরকম। এখন আরেকটা কথা বলি, যে আমরা এই যে 3টা গ্রাফ পরে উঠে গেছে, এটার পেছনে কারণ কি? এটার পেছনে কারণ হচ্ছে বাংলা সিনেমা।
বাংলা সিনেমাতে কি হয় দেখবা যে এরকম ঘটনা ঘটে, এই যে এখানে হচ্ছে নায়ক থাকে, হ্যাঁ, সো বাংলা সিনেমাতে যখন নায়ক থাকে ভিলেনরা দেখবা আশপাশ থেকে অনেক জাতাজাতি করে, মারে, ওকে মারে, সো মারতে থাকে, এক পর্যায়ে কি নায়কটা ছোট হইতে থাকে, হ্যাঁ, মানে জাতা খেয়ে ছোট হইতে থাকে। সো এক পর্যায়ে যখন তার গায়ের মধ্যে মনা শক্তি ভর করে, অনেক শক্তিশালী হয়ে ওঠে, সে হচ্ছে ধাক্কা মেরে সবাইকে উড়াই দেয়। এটা তো দেখছো নিশ্চয়ই বাংলা সিনেমার মধ্যে, যারা জসিমরে চিনো তারা হয়তো এটা জানো। সো সবাই মিলে যখন জাতাজাতি শুরু করে, সে হচ্ছে এরকম গুটি শুটি মারে, তারপরে হচ্ছে অনেক শক্তি হয়ে যায়, তার মধ্যে বিকর্ষণ বল বেশি থাকে, তখন ধাপ করে সবাইকে লাত্তি মেরে উড়াই দেয়। হ্যাঁ, এরকম একটা ঘটনা এখানে ঘটছে। দেখো এখানে কি প্রথমে প্রেসার বাড়াইতেছ, এই অণুগুলা কি হইতেছে অনেক কাছাকাছি চলে আসতেছে, বড় বড় অণু, হ্যাঁ, বড় বড় অণু। সো বড় বড় অণুগুলা যখন অনেক কাছাকাছি আসে, তুমি অনেক জাতাজাতি করতেছো, তারপরে এদের মধ্যে এত কাছে আসার কারণে বিকর্ষণ বল এতই বেড়ে যায় যে তখন সে হচ্ছে পুরাটাকে বাড়ায় ফেলে, ধাম করে, তখন হচ্ছে চাপ এবং আয়তন টোটালটাই উপরে উঠে যায়। বুঝতে পারছো? সো আয়তন তখন আর কমে না, আয়তন হিউজ পরিমাণে ধাম করে বাড়ায় ফেলে তারা নিজেদের মধ্যে বিকর্ষণ বলের কারণে। এই কারণে এই গ্রাফগুলো উপরে উঠে গেছে, বুঝছো? মানে হয় চাপের কারণে বিচ্যুত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে এই আয়তনটা বাড়ায় ফেলে, সো তখন আর ওই প্রেশারের ইফেক্টটা তো থাকে না। প্রেশার বাড়াইলেও তখন হচ্ছে আয়তন এক্সপান্ড করে, হ্যাঁ, তারা ওই প্রেশার ইফেক্টটা রাখতেই পারে না, আশা করি। সো এখন দেখো এখানে একটা কথা বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি বলছি দেখো, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ইকুয়াল হচ্ছে 1 থেকে কত কম বা বেশি। মানে কিরকম, যে যেমন ধরো আদর্শ আচরণের জন্য জেড এর ভ্যালু কত হয়, 1 হয় না আদর্শ গ্যাসের জন্য। সো যেমন ধরো তুমি হচ্ছে এই সমস্ত গ্যাস নিয়ে কাজ করতেছো, সেক্ষেত্রে তুমি জেড এর ভ্যালু পাইলা হচ্ছে 1 থেকে ছোট, তার মানে তুমি পাইলা হচ্ছে 0.89। সাপোজ তুমি এই যে এই সমস্ত বড় বড় অণু নিয়ে কাজ করতেছো, তাহলে তোমার বিচ্যুতি কত বলতে পারবা? এই যে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, হ্যাঁ, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি মানে কি 1 থেকে যত কম বা বেশি, তার মানে এই যে 1 এবং 0.89 এর যে পার্থক্যটা, সেটাই হচ্ছে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। সো আশা করি এই সমস্ত জিনিস নিয়ে আর কোনো প্রবলেম হবে না, বুঝছো তো নাকি? ওকে, ঠিক আছে। এগুলো আসলে খুবই কঠিন জিনিস, এগুলা তো আমি সহজভাবে এক্সপ্লেন করলাম 10, 4, 5 দিয়ে, এগুলার পেছনে আরও অনেক হিস্টোরি আছে। যাই হোক, এবার আমরা এখানে চলে আসি, যেটা আসলে আমাদের এইচএসসি লেভেলের জন্য ইম্পর্টেন্ট। সো এখানে কি বলছে, বাস্তব গ্যাসের জন্য সংশোধনী সূত্র। তার মানে চিন্তা করো যে আমরা ছোট্টবেলায় যে সমস্ত সূত্রগুলো দেখছিলাম, এই যে যদি আদর্শ গ্যাসের অস্তিত্বই না থাকে, তাহলে এই সূত্রেরটা অ্যাপ্লাই আর করা যাবে না, তাই না? তার মানে এই সূত্রটাকে একটু সাইজ করতে হবে, বাস্তব গ্যাসের জন্য এই সূত্রটাকে একটু মডিফাই করতে হবে, কারণ আমরা তো দেখছি যে সমস্ত গ্যাস আসলে আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে না, আমরা স্ট্রেট লাইন পাই না। তো দেখো আমি যদি এখন বাস্তব গ্যাসের জন্য ওই আদর্শ গ্যাসের সূত্রটাকে একটু সাইজ করি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটা এক্সপ্লেইন করতেছি। সো দেখো এখানে আসলে চেঞ্জটা আসে চাপে এবং আয়তনে, আর এই জিনিসগুলো আসলে ফিক্সড থাকে, কারণ যেই গ্যাস নিয়ে তুমি কাজ করতেছো তার মোল সংখ্যা ফিক্স থাকবে, আর এর মান ফিক্স থাকবে, এবং তুমি যে এক্সপেরিমেন্টটা করতেছো তার জন্য টেম্পারেচার ফিক্স থাকবে। তার মানে তোমার চেঞ্জটা আসবে আসলে চাপ এবং আয়তনে। সো তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে 2টা সংশোধন করা আছে, একটা হচ্ছে আয়তন সংশোধন আর একটা হচ্ছে চাপ সংশোধন, এবং 2টাই ভুলভাবে ব্যাখ্যা দেওয়া আছে, পুরা ভুল, ঠিক আছে? সো এটার এক্সপ্লেনেশন আমি দিব, খুব সহজভাবে বলবো, আমি যা বলবো সেটাই সত্যি কথা, এবং আমি এর রেসপেক্ট একটা ম্যাথও করাই দিব, তুমি তখন পার্থক্যটা ধরতে পারবো। বইয়ে এটার ভুল ব্যাখ্যা দেওয়া আছে, ওকে? দেখো আয়তন সংশোধন। সো কেন আয়তন সংশোধন করতে হবে? কারণ আমরা কিন্তু আদর্শ গ্যাসের যে সিস্টেম বা আদর্শ গ্যাসের যে স্বীকার্য, সেখানে আমরা বলছিলাম আয়তন না ধরলেও চলে, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে তো আমাদের আয়তন নগণ্য নয়, তার মানে ধরতে হবে। সো আমরা না ধরলেও চলে এই হিসেবে যে আয়তনটা এখানে মেজার করতাম ভি, সেটা আসলে মেজার করা যাবে না, বাস্তবের ক্ষেত্রে আয়তনটায় চেঞ্জ আসবে। আবার এখানে আরেকটা কথা বলা হয়েছিল যে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। সো আন্তঃআণবিক আকর্ষণ বল যদি না থাকে, সেক্ষেত্রে আমরা পাইছিলাম এরকম একটা পি, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, সেক্ষেত্রে যেহেতু আকর্ষণ আছে তার মানে এর সাথে বলের সম্পর্ক আছে, আর বলের সম্পর্ক থাকলে এর সাথে আসলে প্রেশারেরও সম্পর্ক আছে, তার মানে এই পিটাকেও আমাদের চেঞ্জ করতে হবে বাস্তব গ্যাসের জন্য।
ঠিক আছে, আদর্শ গ্যাসের জন্য যে চাপ এবং আয়তন পাইতাম সেগুলো বাস্তব গ্যাসের ক্ষেত্রে খাটে না। এ কারণে এখানে দুইটা জিনিস সংশোধন করা লাগে, একটা আয়তন সংশোধন আর একটা হচ্ছে চাপ সংশোধন। সো শুরু করি, দেখো বিসমিল্লাহ। আয়তন সংশোধন আসলে কিভাবে করা হয় তো একটু খেয়াল করো। আমরা আদর্শ গ্যাসের কথা চিন্তা করি, এই ধরো একটা পাত্র, সেই পাত্রের আয়তন হচ্ছে ভি। এখন আমরা যখন আদর্শ গ্যাসের অণুর কথা চিন্তা করি তাদের আয়তন কিন্তু খুবই নগণ্য এবং তাদের আকৃতি বা আকার খুবই ছোট ধরে নেওয়া হয়, আর ছোট ধরা হয় বিধায় তাদের আয়তন নগণ্য ধরা যায়। ঠিক আছে, সো এখন দেখো একটু খেয়াল করো যে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে পাত্রের আয়তন এবং তার সাথে গ্যাসীয় অণুসমূহের যে আয়তন সেটা যোগ করি, এবং আদর্শ গ্যাসের আন্ডারে যেহেতু আসি তার মানে গ্যাসীয় অণুসমূহের আয়তন কত হবে, নগণ্য ধরে নেওয়া হয়েছে এবং নেগলিজিবল, তার মানে 0। আচ্ছা ঠিক আছে, সো ভি ইকুয়াল আমরা লিখতে পারি ভিআই। কেন লিখতে পারি, এটা দ্বারা কি বোঝাইতেছে দেখো, এই যে আদর্শ গ্যাস তারা কিন্তু পুরা পাত্রব্যাপী ছড়ায় আছে, তার মানে যাহাই পাত্রের আয়তন তাহাই আসলে গ্যাসের আয়তন বা আইডিয়াল গ্যাসের আয়তন, সঞ্চরণক্ষম আয়তন যেটা, বুঝতে পারো, সে এই ছোট ছোট অণুগুলা কি পুরা পাত্রব্যাপী ছড়ায় পড়বে। তার মানে যাহাই পাত্রের আয়তন তাহাই আসলে ওই ছোট ছোট অণুর ছড়ায় পড়া বা সঞ্চরণক্ষম আয়তন, সেটা কি বুঝতে পারছো? এই কারণে এটাকে এইভাবে লেখা হয়েছে। আই দিয়ে কি বোঝাইছে, আইডিয়াল গ্যাস। আর 0 কেন, এটা কি, এটা হচ্ছে এই যে ছোট ছোট অণু তাদের নিজস্ব কোনো আয়তন নাই, আয়তন নাই বিধায়, গ্যাসীয় অণুর আয়তন নাই বিধায় আমরা 0 ধরছি, কারণ আদর্শ গ্যাসের স্বীকার্যতেই বলা হয়েছে আয়তন নগণ্য। আচ্ছা, সো এবার এই জায়গায় আসো, এখানে দেখো বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হইতেছে, মনোযোগ দিয়ে শুনবা, বেশি ডিপলি চিন্তা করতে যাবা না, হারায় যাবা, মরে যাবা, যা বলি শুনো। তো এখানে এই যে বাস্তব গ্যাসের কথা যখন চিন্তা করতেছি তখন আসলে এই মলিকিউলগুলা বা অণুগুলা বড় বড় হবে, হ্যাঁ, আয়তন তখন তাদের থাকবে। সো আমি এখানে বলছি যে পাত্রে এন মোল গ্যাস আছে, এন মোল গ্যাসীয় অণু আছে, মানে গ্যাসীয় অণুর সংখ্যা হচ্ছে এন মোল গ্যাস আছে, ঠিক আছে। আর প্রতি মোলের আয়তন বলা হয়েছে বি, তার মানে এই যে প্রত্যেকটা যে গ্যাসীয় অণু আছে তাদের আয়তন হচ্ছে বি করে। আচ্ছা ঠিক আছে, এখানে পরে আসি। তো এখন একটু খেয়াল করো, আমরা এই আগের লাইনের রেসপেক্টে আমরা এখানে একটু বর্ণনা করতে চাই। দেখো এখন ঘটনাটা কি ঘটতেছে দেখো তো, পাত্রের আয়তন এটা তো আগের মতোই আছে, ঠিক আছে, পাত্রের আয়তন ঠিক আছে লিখছি। আর আগে গ্যাসীয় অণুসমূহের আয়তন কিন্তু ছিল না, বাট এখন কিন্তু দেখো বড় বড় অণু আছে, তার মানে গ্যাসীয় অণুসমূহের আয়তন এখন আর 0 বসাইলে চলবে না। এবং সে আয়তনটা কত হবে একটু চিন্তা করে দেখো তো, এনবি। কেন এনবি? কারণ চিন্তা করো যে এখানে এন মোল গ্যাস আছে এবং প্রত্যেকটার আয়তন হচ্ছে বি করে, তাহলে টোটাল এন মোল গ্যাসের আয়তন কত, একটার আয়তন যদি হয় বি তাহলে এন মোল গ্যাসের আয়তন কত হবে, এনবি। আশা করি বুঝতে পারছো, বুঝছো না? এখানে আসলে আমরা টোটাল এন মোল গ্যাসের আয়তন নিয়ে আসছি, কারণ এটা এবার শূন্য না। তাহলে দেখো ভি প্লাস এনবি, আর যেহেতু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা কনসিডার করতেছি, তার মানে এবার আর আমাদের ভিআই পাশে লিখলে চলবে না, এবার আমাদের এখানে লিখতে হবে ভিআর, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের টোটাল আয়তন, সেখানে আসলে এই পাত্রের আয়তনও কনসিডার করা হয়েছে এবং গ্যাসীয় অণুসমূহের আয়তনও কনসিডার করা হয়েছে, দুইটা মিলে আসলে আমরা বাস্তব গ্যাসের আয়তন পাইছি, সেটা হচ্ছে ভিআর, ঠিক আছে। এবং এখানে আসলে আয়তন মানে সঞ্চরণক্ষম আয়তনটাকে ফিক্সড রাখার জন্য, আর ফিক্সড রাখার জন্য অ্যাকচুয়ালি এটা যোগ হয়েছে। সো এটা বেশ ডিপ ভিতরকার কথাবার্তা, দরকার নাই, তুমি জাস্ট দেখো এটার সাথে মিলাই দেখো। সো এটা ভি, তারপর হচ্ছে এটা 0, আর এখানে যেহেতু তাদের একটা আয়তন আছে সো 0 হবে না, সিম্পলভাবে বলতেছি এটা হবে এনবি, এবং দুইটাকে যোগ করলে, আর যেহেতু আমরা বাস্তব গ্যাসের আন্ডারে চিন্তা করতেছি এই কারণে এনবি নিয়ে আসছি, তাহলে এই দুইটাকে যোগ করলে আসলে এবার আমরা আর ভিআই পাবো না, হ্যাঁ, এবার আমরা পাবো হচ্ছে ভিআর বা বাস্তব গ্যাসের আয়তন। তাহলে এবার একটু চিন্তা করো, এই যে দেখো এখানে আমরা জাস্ট এই ভি এর জায়গায় ভিআই রিপ্লেস করে দিতেছি, তার মানে এই না যে আমরা টোটাল সিস্টেমটা বাস্তব গ্যাসে চলে গেছে, জাস্ট আমরা সাংখ্যিক মানটাকে রিপ্লেস করতেছি। এই দেখো ভি থেকে ভিআই লেখা যায় মান হিসেবে, ওকে। তাহলে ভিআই সমান সমান মানে ভিআই প্লাস এনবি ইকুয়াল হচ্ছে ভিআর।
সো আমরা কি লিখতে পারি, ভিআইটাকে রাখি, ভিআই ইকুয়াল আমরা লিখতে পারি ভিআর মাইনাস এনবি। ঠিক আছে, তো এই যে ভিআরটা সেটা হচ্ছে পাত্রের আয়তন বা গ্যাসের আয়তন, এভাবে আর কি বলা আছে বইয়ের মধ্যে। তো অ্যাকচুয়ালি এই ভিআর হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন। তার মানে জিনিসটা কি দাঁড়াইলো একটু খেয়াল করে দেখো তো, যে ভিআই ইকুয়াল ভিআর মাইনাস হচ্ছে এনবি। তো তুমি দেখো তো আয়তন কিন্তু সংশোধন হয়ে গেছে, তুমি এই যে ভিআই এর জায়গায় তুমি কিন্তু ভিআর মাইনাস এনবি বসাইতে পারো। আচ্ছা এখন এখানে দেখো, তো আয়তন সংশোধন আমরা করে ফেলছি, এইবার হচ্ছে চাপ সংশোধন। সো চাপ সংশোধনটাও কমপ্লেক্স, এটার ব্যাখ্যাটা আসলে ওইভাবে নাই কোনো জায়গায় বইয়ের মধ্যে। সো আমি আসলে দেই, একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের গ্যাসীয় অণুগুলা খুব ছোট ছোট ছিল, দেখো এই যে ছোট 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 গ্যাসীয় অণু। আচ্ছা, তো এখন এই ছোট ছোট গ্যাসীয় অণু থাকার কারণে এই গ্যাসীয় অণুসমূহের মধ্যে কিন্তু আমরা বলছিলাম আকর্ষণ বল নেই বললেই চলে। তার মানে এই যে গ্যাসীয় অণু আছে, এই যে গ্যাসীয় অণু আছে, এই যে গ্যাসীয় অণু আছে, এদের মধ্যে আলটিমেটলি কোনো আকর্ষণ নাই। এই অণুটাকে এই অণুটা টানতেছে না, এই অণুটাকে এই অণুটাও টানতেছে না, তো আমরা এখানে ক্রস দিয়ে দিলাম, মানে কোনো আকর্ষণ বল নাই আদর্শ গ্যাসের সংজ্ঞা মতে। তাহলে চিন্তা করো যে এই যে গ্যাসীয় অণুটা আছে, এইটা যদি ক্রমাগত ছুটাছুটি করে, গ্যাসীয় অণু আমরা জানি এভাবে এভাবে ছুটতে থাকে, গতি থাকে এদের মধ্যে। সো এটা যদি এই পাত্রের দেয়ালে একটা চাপ দেয়, তাহলে সেই চাপটা আমরা মেজার করতে পারি। পাত্রের দেয়ালে অনুভূত যে চাপ গ্যাস কর্তৃক, সেটা আমরা মেজার করতে পারি। সো সাপোজ সেটা আমরা মেজার করলাম, পাত্রের দেয়ালে অনুভবকৃত চাপ সেটা হচ্ছে পিআই। পিআই দিয়ে কি বোঝা যেতেছি, আইডিয়াল গ্যাসের জন্য। ওকে, আচ্ছা, সো সে হচ্ছে পিআই পরিমাণ চাপ দিতে পারতেছে, বা গ্যাসের দেয়ালে আমরা পিআই পরিমাণ চাপ কখন পাইতেছি, যখন এই সমস্ত অণুর আয়তন অনেক নগণ্য ধরে নিছি, এবং ধরে নিছি যে এই সমস্ত অণু একে অপরকে আকর্ষণ করে না। তাহলে এই যে অণুটা আছে, সে যদি এই পাত্রের দেয়ালে চাপ দিতে চায়, তাকে কেউ ধরে রাখবে না, সে মুক্তভাবে চাপটা দিতে পারবে। তো ধাম করে গিয়ে সে হচ্ছে চাপ দিল, ঠিক আছে, কেউ তাকে ধরে রাখতেছে না বা বাধা দিচ্ছে না। তো সেক্ষেত্রে যে চাপটা আমরা দেয়ালে পাইলাম সেটা হচ্ছে পিআই। সো বাস্তব মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই জিনিসটা বুঝলাম। এবার বাস্তব গ্যাসে আসো। বাস্তব গ্যাসের অণুগুলা বড় বড়, দেখো সাইজ একটু বড় বড় করে আঁকছি। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা দেখছিলাম যে অণুসমূহের মধ্যে আকর্ষণ বল আছে। তার মানে ধরো এই যে অণুটা আছে, সাপোজ আমরা এখন এক্সিস বরাবর চিন্তা করব, এই যে অণুটা আছে, সে যদি ঠিক আগের মতো চাপ দিতে চায়, বা সে যদি এই পাত্রের দেয়ালে চাপ দিতে যায়, তাহলে তাকে কিন্তু এবার এই যে দুইটা অণু আছে বড় বড়, তারা কিন্তু টেনে ধরবে। কেন টেনে ধরবে? কারণ বাস্তব গ্যাসের সংজ্ঞা মতে আমরা বলছিলাম অণুসমূহের মধ্যে আকর্ষণ বল আছে, আকর্ষণ বিদ্যমান। তাহলে চিন্তা করো যে এই যে এক্স এক্সিস বরাবর যে অণুটা পাত্রের দেয়ালে চাপ দেওয়ার চেষ্টা করতেছে, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস বরাবর দুইটা অণু তাকে টেনে ধরে রাখতেছে। তাহলে একটু চিন্তা করো তো, যে এই যে অণুটা আছে, সে কি পাত্রের দেয়ালে আর আগের মতো চাপ দিতে পারবে? চিন্তা করো তো, পারবে না ভাই। আগের মতো চাপ কিন্তু দিতে পারবে না, কারণ তাকে টেনে ধরে রেখে দিছে ওরা। বাট এখানে কিন্তু দেখো, একে কেউ টেনে ধরে রাখে নাই, সো ও কিন্তু খুব ইজিলি বেশ বড় সড়ো একটা চাপ এখানে দিতে পারত। বাট ওকে যখন এই দুইজন অণু টেনে ধরে রাখছে, একজন আছে ওয়াই অক্ষ বরাবর, একজন আছে জেড অক্ষ বরাবর, সো এরা যখন এভাবে টেনে ধরে রাখছে, তখন এই যে অণুটা সে কিন্তু আর পাত্রের দেয়ালে আগের মতো চাপ দিতে পারবে না। ঠিক আছে, এখন এই জায়গায় আমরা বলতে পারি, দেখো যখন আমরা বাস্তব গ্যাসের কথা চিন্তা করতেছি, সো বাস্তব গ্যাসের জন্য যে চাপ পিআর, সেটা কিন্তু কম, সেটা আদর্শ গ্যাসের যে চাপটা ছিল সেই চাপের তুলনায় কম। সো এইটা কি বুঝতে পারো এই সম্পর্কটা? হ্যাঁ, এটাই কিন্তু দেখো আমরা হচ্ছে শুরুর দিকে বর্ণনা করছিলাম, এই যে এখানে একটা কথা বলছিলাম যে এই যে বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপ থেকে কম হবে। ওকে, এই কারণেই কম, কারণ টেনে ধরে রাখে। এখন দেখো এখানে একটা কথা বলছে, যে সিস্টেম চাপের সাম্যাবস্থা চায়। যে কোনো কিছু পৃথিবীর যেই
থাকুক না কেন সে সাম্য অবস্থায় যাইতে চাবে, এটা প্রকৃতির নিয়ম। সো এই যে সিস্টেম মানে এই টোটাল অবস্থাটা আর কি, এই পাত্র সহ গ্যাসীয় অনুসময়ের অবস্থা। সো সিস্টেম সাম্যাবস্থা চায়। সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে যে এই যে অণুটা সে আগে যে পরিমাণ চাপ দিত পিআই, মানে পাত্রের দেয়ালে যে পরিমাণ চাপ অনুভূত হইতো বা অনুভব করা যাইত, সেই পরিমাণ চাপই পাত্রের দেয়াল আবার অনুভব করতে চায়, বা সিস্টেমটা চাপের সাম্যাবস্থা চায়, মানে আগের পরিমাণ চাপটাই সে অনুভব করতে চায়। এটা সিস্টেমের বৈশিষ্ট্য, প্রকৃতির নিয়ম। সো দেখো তাহলে একই পরিমাণ চাপ মানে পিআই সমান চাপ যদি অনুভব করতে হয়, তাহলে তো নিশ্চয়ই কিছু একটা যোগ দিতে হবে। বাস্তব গ্যাসের যে চাপ সেটার সাথে যদি আমরা কিছু একটা যোগ করি, তাহলেই তো আমরা আবার পিআই সমান চাপ পেয়ে যাইতে পারবো, বা সিস্টেমকে সাম্যাবস্থায় নিয়ে আসতে পারবো, চাপের সাম্যাবস্থায়। এটা কি বুঝো? বুঝো কই? জি ভাই। হ্যাঁ, তার মানে এই সিমিলার চাপ মানে পিআই সমান চাপ যদি আমরা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই এই বাস্তব গ্যাসের চাপের সাথে নিশ্চয়ই কিছু একটা যোগ করতে হবে, যাতে করে সিস্টেমকে চাপের সাম্যাবস্থায় নিয়ে আসা যায়। এখন এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে পিআর, সো পিআরের সাথে আমরা বলতে পারি যে এর সাথে আমরা এক্সট্রা একটা চাপ যোগ করব। সো চাপের সাথে আসলে চাপ যোগ করতে হয়। সো এক্সট্রা একটা চাপ যদি যোগ করি, তাহলে আবার আমরা এই যে আদর্শ গ্যাসের যে চাপটা ছিল সেখানে ফিরে আসতে পারব। এখন কথা হইতেছে ভাইয়া, এইটা তো বাস্তব গ্যাসের চাপ পিআর, সেটা কম, আর তার সাথে যদি এক্সট্রা একটা প্রেশার যোগ করি, তাহলে এই আদর্শ গ্যাসের চাপে চলে আসতে পারবো। এখন এই এক্সট্রা প্রেশারটা কেমন হবে সেটার ব্যাখ্যাই এখানে দিব, এই জায়গাটায়। মনোযোগ দিয়ে শুনবা, এগুলো এত ডিটেলস কেউ এক্সপ্লেন করবে না কোনোদিন। দেখো, পি এক্সট্রা মানে এক্সট্রা প্রেশার আর কি, এটা আসলে একভাবে ঘনমাত্রার সমানুপাতিক। কিভাবে আমি একটু বলি। দেখো, তুমি চিন্তা করো যে ওয়াই অ্যাক্সিস বরাবর তোমার গ্যাসীয় অণুসমূহের ঘনমাত্রা যত বাড়বে, তারা কিন্তু এই যে গ্যাসীয় অণুটা আছে তাকে বেশি বেশি টেনে ধরবে না? সেটা কি বুঝো? জি ভাই। এখানে ঘনমাত্রা যদি বেড়ে যায়, তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর যে আছে তাকে এই বেশি সংখ্যক গ্যাসীয় অণু অনেক দৃঢ় বলে টেনে ধরবে। আচ্ছা, যদি বেশি বলে টেনে ধরে, তাহলে এই পিআর এর মান কি আরো কম হয়ে যাবে না? বুঝো তো, আরো কম হয়ে যাবে না? আচ্ছা, সো পিআর যদি আরো কম হয়, সেক্ষেত্রে আসলে তোমার পিআই কে ব্যালেন্স করার জন্য পি এক্সটা কি আরো বেশি দিতে হবে না? কারণ পি এক্সটার ভ্যালু তখন কি আরো বেশি বাড়াইতে হবে না, যাতে করে পিআই এর মান সমান করা যায়? কারণ পিআর কি আরো কমে যাইতেছে, কারণ বেশি সংখ্যক অণু যদি থাকে বা ঘনমাত্রা যদি এখানে বেশি থাকে, তাহলে পিআর কি কমে যাইতেছে, মানে বাস্তব গ্যাস আরো চাপ কম দিতে পারবে। সেক্ষেত্রে এটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই পি এক্সটাকে বেশি হইতে হবে। বুঝতেছো? জি ভাই। তাহলে দেখো, আমরা কিন্তু এটা বলতেই পারি যে ঘনমাত্রা যদি আমরা বাড়াই, মানে এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করি আগে, ওয়াই অ্যাক্সিস বরাবর ঘনমাত্রা যদি বাড়াই, তাহলে আমাদের পি এক্সটার ভ্যালুও বাড়াইতে হবে। ঠিক আছে, এটা বুঝছি। জি ভাই। তার মানে আমরা বলতে পারি এভাবে যে প্রেসারের সাথে আসলে ঘনমাত্রার সম্পর্কটা এরকম সমানুপাতিক এক্সট্রা প্রেসারের সাথে। মানে আমরা যদি ঘনমাত্রা বাড়াইতে থাকি, তাহলে যেহেতু আমার পি এক্সট্রার ভ্যালু বাড়াইতে হইতেছে, তার মানে এই পি এক্সট্রার সাথে এই ঘনমাত্রার সম্পর্কটা সমানুপাতিক। এবং ঘনমাত্রা বলতে কিন্তু আমরা কিন্তু জানি n/v, মোল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে ঘনমাত্রা পাওয়া যায়। সো দেখো, এখানে আমি একটা লিখছি n/v, এইখানে এটা লিখছি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর যাদের ঘনমাত্রা আছে তাদের জন্য। এখন কথা হইতেছে ভাইয়া, জেড অ্যাক্সিস বরাবরও তো আসলে
অনেকগুলা গ্যাসীয় অণু থাকতে পারে। সো তাদের ক্ষেত্রেও আসলে ঘনমাত্রার একটা কনসিডারেশন আনতে হবে। সো আমি জেড এক্সিস বরাবরও ঘনমাত্রার একটা কনসিডারেশন নিয়ে আসছি, n/v ডিভাইডেড বাই, মানে n/v, আর এখানে লিখছি জেড। এবং জেড এক্সিস বরাবরও ঘনমাত্রার যে পার্টিসিপেশন সেটাও কিন্তু আসলে পি এক্সটার সাথে সমানুপাতিক। এটা তো বুঝো, তাই না? হ্যাঁ ভাই। আমরা একটা এক্সিসের রেসপেক্টে বর্ণনা করতেছি। তাহলে একটু খেয়াল করো যে এই দুইটা যেহেতু একই, সো আমরা এটাকে একত্র করে ফেলতে পারি। হ্যাঁ, ঘনমাত্রা আসলে দুই এক্সিস বরাবর একই ধরে নেওয়া হয়েছে। সো সেক্ষেত্রে n/v এটাকে হোল স্কোয়ার বানায় ফেলতে পারি। এ পর্যন্ত পারি? পারি। ওকে, এবার এখানে আসো। তাহলে এই যে পি এক্সট্রা ইকুয়াল, দেখো সমানুপাতিক সাইন আছে, এটাকে ওঠানোর জন্য আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। সো আমি একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম যাকে নাম দিলাম এ, এবং এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। তোমাদের বই আছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এখন একটু খেয়াল করো, এই চাপ সংশোধন আয়তন সংশোধন কিন্তু আসে, বি কেয়ারফুল, এই জন্যই পড়াইতেছি এত কষ্ট করে। সো পি এক্সটার সমান সমান আমরা লিখতে পারি এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। সো এই লাইনটা লিখতে পারি না? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো এই পি এক্সটার ভ্যালুটাই আমি হচ্ছে এই জায়গাটায় ইনপুট দিব। তাহলে এই জায়গাটায় পি এক্সটার ভ্যালুটা যদি ইনপুট দিই, তাহলে ঘটনাটা কি দাঁড়াইতেছে, পি আর প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এই যেটা এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল পি আই। বুঝতে পারছো? এটা লেখা যায় কিন্তু, ঠিক আছে? এখন দেখো, তাহলে দেখো আমাদের চাপটাও কিন্তু সংশোধন আলটিমেটলি হয়ে গেছে এভাবে। হ্যাঁ, তাহলে পিআই এটাকে যদি আমরা 3 নম্বর সমীকরণ দিই, এবং আমরা যদি এই যে ভিআই যেটা ছিল সেটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, এবং যে আদর্শ গ্যাসের যে সমীকরণটা ছিল সেটাকে যদি 1 নম্বর সমীকরণ দিই, তাহলে একটা কাজ করি, এই 1-এর মধ্যে 2 এবং 3টাকে ইনপুট করি, মানে পিআই এবং যে ভিআই তার মান দুইটাকে ইনপুট করি। দেখো এই জায়গাটা ইনপুট করছি, তাহলে দেখো চেঞ্জ আসছে কোথায়, পিআইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। সো অ্যাকচুয়াল বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই পিআই হচ্ছে পি আর প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। সো সেটা আমি বসাইছি। আর আয়তনের ক্ষেত্রে আমি এই যে যেটা পাইছিলাম সেটা হচ্ছে ভিআই এর জায়গায় রিপ্লেস করে দিয়েছি, ভি আর মাইনাস এনবি। আর এনআরটি যেটা, সেটা তো আগের মতোই আছে, এটা হুবহু সেম আছে। তাহলে এই যে সমীকরণটা আমরা পাইলাম, এটাই হচ্ছে এই আদর্শ গ্যাসের সংশোধিত রূপ, এবং এটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের সমীকরণ, এবং এটা বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস আবিষ্কার করছিলেন বা প্রতিপাদন করে দিয়ে গেছিলেন, ঠিক আছে? সো দেখো এখানে একটু চেঞ্জ আছে, তোমাদের বইয়ে কিন্তু এই যে আর আর এগুলা কিন্তু উল্লেখ করা নাই, ঠিক আছে? তো দেখো আমি উল্লেখ করে দিছি, আসলে জিনিসটা তোমার ফিল করতে হবে, বুঝতে হবে যে তুমি এখানে আসলে আগের প্রেশারটা কিন্তু বসাও না, এখানে কিন্তু আসলে বাস্তব গ্যাসের প্রেশারটা বসাও। তাহলে আমি একটু বলি, দেখো বইয়ের ম্যাথগুলা পারার জন্য তুমি জাস্ট এটা জানবা এটা হচ্ছে বাস্তব গ্যাসের প্রেশার, বাট তুমি বইয়ের ম্যাথগুলা পারার জন্য বা বোঝার জন্য, বইয়ে যেহেতু ভুল করা আছে, ভুলভাবে এক্সপ্লেন করা আছে, এবং ভুলভাবেই তোমার ম্যাথগুলাও দেওয়া আছে, কিছু কিছু ম্যাথ সঠিকভাবে দেওয়া আছে, বাট আমি বইয়ের ম্যাথের জন্য বলে দিতেছি যে যেখানেই গ্যাসের চাপ দেখবা তুমি বুঝবা যে এটা হচ্ছে পিআরের ভ্যালু, যে কোনো সেখানে বলবে, মানে ডাইরেক্ট বলে দিবে না যে বাস্তব গ্যাসের চাপ, বলে দিবে গ্যাসের চাপ, হুদাই গ্যাসের চাপ বলবে। বাট তোমাকে আবার তুমি বুঝবা কিভাবে তোমার আদর্শ গ্যাস তুমি হিসাব করবা নাকি বাস্তব গ্যাসের জন্য করবা, তোমাকে এই যে এ কিংবা বি এর ভ্যালু বলে দিবে। সো এ কিংবা বি কিন্তু শুধুমাত্র এই যে এ কিংবা বি কিন্তু শুধুমাত্র বাস্তব গ্যাসের সমীকরণেই আছে। তার মানে কোনো জায়গায় যদি হুদা চাপ বলে, যে চাপ, তুমি যদি দেখো প্রশ্নের মধ্যে এ কিংবা বি আছে, তার মানে তোমার বাস্তব গ্যাসের এই সমীকরণটা ইউজ করতে হবে, ঠিক আছে? সো দেখো গ্যাসের চাপ মানেই তুমি বুঝবা পিআর, আর গ্যাসের আয়তন বলুক বা পাত্রের আয়তন বলুক, যাই বলুক না কেন তুমি বুঝবা এটা হচ্ছে এই ভি। এই ভি যা, এই ভিও আসলে তাই, বইয়ের মতে এই ভি নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা আসলে যতটুকু আয়তনের মধ্যে ঘনমাত্রা আছে, সো বইয়ে আসলে এই ভি এর মানও যা বসায়, এই ভি এর মানও তাই বসায়। সো ওরা এটাকে বলে গ্যাসের আয়তন কখনো কখনো, কখনো ওরা এটাকে বলে হচ্ছে পাত্রের আয়তন।
সো যাই বলুক না কেন, যে আয়তনই বলুক না কেন, তুমি বি এর জায়গায় বি ইনপুট দিবা, এখানেও যা দিবা এখানেও তা দিবা। আর যে গ্যাসের চাপই বলুক না কেন, যদি গ্যাসের চাপ এভাবে বলা থাকে তুমি আসলে বুঝবা যে এটা আসলে তোমার পি দেওয়া আছে, ঠিক আছে? সো আমি ভেতরকার জিনিসটা একটু এক্সপ্লেইন করলাম, কজ এটা সারা জীবন কনফিউজিং ছিল। আমি আমার ইন্টার লাইফে এটা নিয়ে খুব প্যারা খাইছি, পরে একেবারে অ্যাডমিশনের আগ দিয়ে বুঝছিলাম অনেক ঘাটাঘাটি করার পরে। সো আমি হচ্ছে আমার স্টুডেন্টগুলোকে এটা বুঝাই দিই, ঠিক আছে? সো এই দেখো, এই পিআই এই ভিআই কিন্তু বাস্তব গ্যাসের জন্য চেঞ্জড একটা রূপে চলে আসছে। এখানে আমরা একটু দেখি এগুলার এককগুলা কি, এগুলো একটু আসে অবজেক্টিভে। সো দেখো, চাপের সাথে অবশ্যই চাপ যোগ হবে, তার মানে এটা যেহেতু চাপের সাথে সমানুপাতিক, সো এর রেসপেক্টে এটাকে আমরা এখানে যেহেতু রিপ্লেস করছিলাম, এখানে আমরা এটা নিয়ে আসতে পারি। সো চাপের সাথে চাপ যোগ হয়, তার মানে এটার একক যদি হয় এটিএম, তাহলে এটার এককও আসলে এটিএম পাওয়া যাবে। তাহলে দেখো এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল এটিএম, একক বের করতেছি, তাহলে এ কি হবে চিন্তা করো, ভি স্কোয়ার উপরে চলে গেছে, এবং এখানে লিটার এককে চিন্তা করব, কারণ আর এর মান আমরা লিটার এটিএমে বসাই। সো ভি স্কোয়ার উপরে চলে গেছে মানে এল স্কোয়ার, আর এই যে এন স্কোয়ার, এন মানে কি মূল সংখ্যা, তার একক কি হবে মূল স্কোয়ার। সো এন স্কোয়ারটা নিচে চলে আসছে। সো চিন্তা করো এটা যদি একটু লাফ দিয়ে উপরে চলে যায়, তাহলে এল স্কোয়ার এটিএম মোল ইনভার্স 2। আচ্ছা, এবার এদিকে থাকো, তাহলে এর এককটা আমরা বুঝলাম এইটা, এবং এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। আবার এখানে দেখো এই আয়তন থেকে নিশ্চয়ই আয়তনই বাদ হবে, তার মানে এটার এককও হবে লিটার, তার মানে এন বি সমান সমান লিটার, তাহলে বি সমান সমান লিটার, আর এটা হচ্ছে মোল সংখ্যা নিচে চলে আসছে। সো এটা যদি লাফ দিয়ে উপরে চলে যায়, তাহলে বি সমান সমান লিটার পার মোল, এবং এটাকেও বলা হয় ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এটাকে আবার ওই যে প্রতি অণুর আয়তন বলা হইতো, প্রতি মোলের আয়তন আর কি। সো আসলে প্রতি মোলের আয়তনও একে বলতে পারো, আবার ভ্যান ডার ওয়ালস ধ্রুবকও বলতে পারো, কারণ এইটার ওপর আসলে তোমার এই ভ্যান ডার ওয়ালসের সমীকরণে একটা পার্ট নির্ভর করে। সো সেক্ষেত্রে এই প্রতি মোলের আয়তন বা ভ্যান ডার ওয়ালস ধ্রুবক আসলে একই, ওরা এভাবেই জিনিসটাকে এক্সপ্লেন করছে, লিটার পার মোল মানে প্রতি মোলের আয়তন, ঠিক আছে? তো বুঝতে পারছো বিষয়টা। একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি একটু করি তাহলে একটু বুঝতে পারবা। জাস্ট আমি মান ইনপুট দেব। দেখো 27 ডিগ্রি সেলসিয়াস মানে টেম্পারেচার দেওয়া আছে, এটিএম প্রেশার দেওয়া আছে, ওকে প্রেশার, অ্যাকচুয়ালি এটা আর কি প্রেশার, আর চাপে 2 মোল গ্যাসের আয়তন। সো 2 মোল মানে কি মোল সংখ্যা, গ্যাসের আয়তন বলছে, সো এটা আসলে এই ভি বা এই ভি, তুমি যেটা ইচ্ছা বসাইতে পারো বইয়ের রেসপেক্টে। সো এটাকে ভি ধরে নিই ডাইরেক্ট, ভি আর হইতে পারে কিংবা ভি মানে বইয়ের জন্য আর কি, এটাকে এভাবেই এক্সপ্লেন করছে, এখানে আর ভি আর উল্লেখ করে নাই হায়ার অর্ডারের বইগুলোতেও। সো এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, এই যে দেখো বলে দিছে। সো যেহেতু এরকম ধ্রুবকের কথা বলা আছে, তার মানে ভ্যান ডার ওয়ালস সমীকরণ ইউজ করতে হবে। বলছে বি এর মান কত, খুবই সিম্পল, জাস্ট মান বসাবো, ক্যালকুলেট করবো, শেষ। পিআর হচ্ছে 4.824, একটু এককগুলা খেয়াল রাখো, এটা কিন্তু এটিএম এ আছে, এবং আর এর মান কিন্তু আমরা 0.0821 এটা বসাবো। তাহলে 4.824 প্লাস এ কত, এ দেখো এই যে বলে দিছে, এবং একক দেখো মিল আছে কিনা, এটিএম লিটার স্কোয়ার মোল ইনভার্স 2, এটিএম লিটার স্কোয়ার মোল ইনভার্স 2, ঠিক আছে, তাহলে বসানো যাবে। সো আমরা বসায় দিই। সো এটা হচ্ছে, এটা যে অ্যাকচুয়ালি কী লিখছি, এটা 6.5, ঠিকই আছে। সো 6.5 ইন্টু হইতেছে এন কত মূল সংখ্যা, সো 2 স্কোয়ার, আর ভি স্কোয়ার কত, এই যে এইটা, সো 9.85 এটার স্কোয়ার, তারপর হচ্ছে ভিআর, সো ভিআর কত, ভিআর ওই যে আয়তন, ওই যে ওইটাই বসাবো, হ্যাঁ 9.85 আমি বলছি একইটাই বসাবা, মাইনাস এন কি মূল সংখ্যা দেখো 2, ইন্টু হচ্ছে বি কত, বি জানতে চাইছে, সো এটাই বের করব। এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, বড় গুলায় আর কি বইগুলায় এই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে না। সো যাই হোক, এই পাশে আবার কি আছে, এই পাশে আছে মূল সংখ্যা, তার মানে 2, আর এর মান 0.0821 ইন্টু হচ্ছে টেম্পারেচার কত আছে 27 মানে হচ্ছে 300। সো এখান থেকে দেখো তোমার আননোন রাশি আছে একটা, এটা তুমি সুন্দর মতো ঝাঁকাঝাঁকি করে বের করে ফেলবা, যা আসে সেটাই অ্যান্সার, বুঝছো? জি ভাই, ঠিক আছে। সো এই ম্যাথটা আমরা করাই দিলাম। সো এখানে দেখো নর্মালি ডাল্টনের আংশিক চাপ সূত্রে কি বলা হয়েছে, নর্মালি এখানে বলা হয়েছে যে
নির্দিষ্ট টেম্পারেচার এবং নির্দিষ্ট আয়তনের মিশ্রণের ক্ষেত্রে তোমার এবং যে গ্যাসীয় অণুর মিশ্রণ ঘটাবা সেই গ্যাসগুলা পরস্পর আবার বিক্রিয়া করতে পারবে না, শর্ত আছে। বিক্রিয়া করলে আবার ডাল্টনের আংশিক চাপ সূত্রটা এভাবে খাটবে না, কাহিনী আছে। সো সেগুলো আপাতত লাগবে না। সো ডাল্টনের আংশিক চাপ সূত্রে কি বলা হয়েছে, নির্দিষ্ট টেম্পারেচার এবং ভলিউমের জন্য আমরা এখানে যদি একটা পাত্র নেই, সেই পাত্রে যদি আমরা দুইটা গ্যাস ইনসার্ট করি মানে এ এবং বি, সো তাদের ক্ষেত্রে যদি আমরা পাত্রের দেয়ালে মোট প্রেসার বিবেচনা করতে চাই তাহলে সেটা হচ্ছে পি টোটাল। এবং এই পি টোটাল এই যে এ এবং বি এই পাত্রের মধ্যে আংশিক চাপ দেয়। দুইটা গ্যাস যখন মিশ্রিত হয়ে যায় তারা অংশ অংশ চাপে কন্ট্রিবিউট করে। তার মানে এই যে পি টোটালের ক্ষেত্রে তাদের আংশিক কন্ট্রিবিউশন আছে। সো ডাল্টনের সূত্রে বলা হয়েছে যে এই যে পি টোটাল সেটা হচ্ছে এক্স এ, পি এক্স এ মানে কি, এই এ গ্যাসের আংশিক চাপ এবং এই বি গ্যাসের আংশিক চাপের যোগফলের সমান। সো এটা হচ্ছে ডাল্টন বলে গেছে। তো আবার একটু বলি যে গ্যাসসমূহ অবশ্যই বিক্রিয়াহীন হইতে হবে, মানে এ এবং বি বিক্রিয়া করতে পারবে না। সো এ এবং বি যদি বিক্রিয়া না করে এবং নির্দিষ্ট টেম্পারেচারে নিয়ে যদি আমরা কাজ করি এবং আমাদের আয়তন যদি ভি, মিশ্রণের পর আয়তন যদি ভি থাকে, ফিক্স থাকে, সেক্ষেত্রে আমরা যে পি টোটাল পাই মানে গ্যাসের দেয়ালে যে চাপ অনুভূত হয় বা সম্মিলিত যে চাপটা অনুভূত হয় সেটা ওই ইন্ডিভিজুয়াল গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। পি এক্স এ বা পি এক্স বি দ্বারা আংশিক চাপকে বুঝাইছি। সো এটা সিম্পল জিনিস, এগুলো তোমরা দেখছো। সো আমি হচ্ছে এটার রেসপেক্টে কিছু কেস বর্ণনা করব। সো ধরো কেস 1, আমার ক্লাস যারা উদ্ভাসে করছো অনেকে আসো, এগুলো আমি তাদেরকে বলছিলাম, এখানে আবার একটু বলবো। সো দেখো এটা একটা ছোট্ট পাত্র। সো এই পাত্রের মধ্যে ধরো এ গ্যাস আছে আর এটা আরেকটা ছোট পাত্র, এখানে হচ্ছে বি গ্যাস আছে। সো এই পাত্রের মধ্যে এ গ্যাসের প্রেসার হচ্ছে পি এ আর এই পাত্রের আয়তনটা হচ্ছে ভি এ, ঠিক আছে। আর এই পাত্রের বি গ্যাসের প্রেসার হচ্ছে পিবি আর এই পাত্রের ভেতরে আয়তনটা হচ্ছে ভিবি। এখন ধরো তোমার ভাল লাগতেছে না, দুইটা গ্যাসকে তুমি মিক্স করবা, মিশাই দিবা। ধরো এই দুটাকে মিক্স করে দিছো একটা বিশাল পাত্রের মধ্যে, এরা ছড়ায় পড়ছে, মিক্সড হয়ে গেছে। সো এই যে বিশাল পাত্রটা নিছো সেই পাত্রের আয়তন হচ্ছে ভি টোটাল, ওকে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই পি টোটাল ইকুয়াল কত, কারণ ডাল্টনের আংশিক চাপ সূত্রের মেইন উদ্দেশ্যই হচ্ছে পি টোটাল বের করা। সো পি টোটালটা কত, হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো থাকে। সো আমরা একটা সূত্র ডিরাইভ করার চেষ্টা করি। সো বয়েলের সূত্র তো আমরা জানি, এখানে বয়েলের সূত্র থেকে আমরা আসবো। সো বয়েলের সূত্রে একটা কথা বলা হয়েছিল যে চাপ এবং আয়তনের গুণফল সারা জীবন ধ্রুবক থাকে। সো মিশ্রণের আগে যে চাপ এবং আয়তনের গুণফল ছিল পি এবং ভি এ, এটা নাকি মিশ্রণের পরেও চাপ এবং আয়তনের গুণফলের সমান হবে। সো আমি দেখো এখানে একটু লেখছি, পি এ ইন্টু ভি এ বয়েলের সূত্র অনুসারে পি এ ইন্টু ভি এ ইকুয়াল, যখন মিশ্রিত হয়ে গেল মিশ্রণের পরে কিন্তু তুমি আর পি এ পাবা না। মিশ্রণের পরে তুমি যেটা ক্যালকুলেট করবা সেটা হচ্ছে আংশিক চাপ এর জন্য। কারণ কি, যখন মিশ্রিত হয়ে গেছে সে কিন্তু এই টোটাল পাত্রের মধ্যে অংশ অংশ চাপে কন্ট্রিবিউশন রাখে। সো দেখো পি এ তখন হয়ে গেছে পি এক্স এ মানে আংশিক চাপ, আর ভি এ যেটা ছিল এই পাত্রের আয়তন, এই পাত্রের গ্যাসের আয়তন, সেটা তখন হয়ে গেছে ভি টোটাল, হ্যাঁ, মানে এই পাত্রের জন্য আর কি তুমি কনসিডার করতেছো। এবং বয়েলের সূত্র আমাদের এটাই বলে যে এখানে যে চাপ এবং আয়তনের গুণফল এই মিশ্রণের পরেও এই চাপ এবং আয়তনের গুণফল সমান হবে, সেটা যে চাপই হোক না কেন, ওকে। সো এখানে হচ্ছে আংশিক চাপ এবং ভি টোটাল, এবং একটু চিন্তা করলে দেখবে এখানে ভি এ হচ্ছে কম, ভি টোটাল হচ্ছে বড়, সো এটা বড়, আর এটা যদি বড় হয় এই আংশিক চাপটা অবশ্যই ছোট হবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে পি এক্স এ আছে। সো এইভাবে আসলে ব্যালেন্সটা থাকে। সো আমরা যখন বি পাত্রের কথা চিন্তা করব তখন একইভাবে এই জিনিসটা লিখতে পারি পিবি ভিবি পি এক্স বি ইন্টু ভি টোটাল। এখন একটা কাজ করি, আমরা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে জানি পি টোটাল সমান সমান পি এক্স এ প্লাস পি এক্স বি। সো পি এক্স এ সমান সমান দেখো এই যে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো পি এ ভি এ আর ভি টোটালকে যদি চাপ দিয়ে নিচে নামায় ফেলি ঘাট ধরে, তাহলে এটা এখানে চলে আসে। দেখো এই লাইন থেকে আসলে এটা লেখা যায়, এই যে এটা। সো কি করলাম, পি এক্স এর
টাকে রেখে দিলাম, ভি টোটালটাকে চাপ দিয়ে নামায় ফেললাম, তাহলে পি এ ভি এ ডিভাইডেড বাই ভি টোটাল। ওকে, আবার একইভাবে পি এক্স বির জন্য আমরা লিখলাম পি বি ভি বি ডিভাইডেড বাই হচ্ছে ভি টোটাল। এ পর্যন্ত বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এখানে এই যে ভি টোটালটা দুই ক্ষেত্রেই কমন আছে, ভি টোটালটা দুই ক্ষেত্রেই কমন আছে। সো আমি যদি ভি টোটালটাকে একত্র নিয়ে আসতে পারি, দুইটার নিচেই নিয়ে আসতে পারি, তাহলে এইভাবে লেখা যায়, অবশ্যই লেখা যায়। এটা তো আমরা জানি, মনে হয় ম্যাথস করছি, আমরা জানি। সো পি এ ভি এ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই হচ্ছে ভি টোটাল। কেস কিন্তু এরকম কেস, হ্যাঁ, দুইটা পাত্রকে একটা বড় পাত্রে মিক্স করছি। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, অনেকেই এটার অ্যান্সার জানো যারা আমার ক্লাস করছো আগে, তারা বাদে অন্যরা অ্যান্সার করো, যে ভি টোটাল ইকুয়াল ভি এ প্লাস ভিবি, এইটা আমি লিখছি, এই কথাটা কি সত্য নাকি ভুল? যোগ হবে না, এটা কি সত্য নাকি ভুল? খালি বলবা যে এটা ইকুয়াল নাকি নট ইকুয়াল, এটা বললেই চলবে। ভি টোটাল ইকুয়াল ভি এ প্লাস ভিবি, এটা কি সত্য নাকি ভুল? ভুল ভাই। ভুল? কে বলছে? আহবাব? জি ভাই। কেন? আচ্ছা, তোর ব্যাখ্যা পরে দিস। আর কেউ? ক্লাস ভুল। ভুল? আচ্ছা, কেন ভুল? এবার ব্যাখ্যা আহবাব আগে দে। পাত্রের মধ্যে পাত্রের নিজস্ব একটা আয়তন আছে, তো ওইটাও দখল করবে, প্লাস গ্যাস দুইটাও দখল করবে। টোটালটা দিয়েছো তিনটা মিলে ওই জন্য। আচ্ছা, এখন কাহিনীটা একটু দেখো। তুমি এখানে কি করছো? বিএ প্লাস বিবি করছো না? সো বিএ মানে কি? বিএ মানে এই পাত্রটা ধরছো। সো পাত্রটা তুমি যখন এখানে নিতেছো, সে আসলে কতটুকু আয়তন দখল করতেছে? একটু। আবার তুমি যখন ভিবি এর কথা চিন্তা করছো, ধরো এই টোটাল পাত্রটাই ঢুকাই দাও, তাহলে সে আসলে কতটুকু আয়তন দখল করছে? একটু। তো তুমি চিন্তা করো তো, এই দুইটারে যোগ করলে জীবনে ভি টোটালের সমান হবে? কখনোই হবে না। এই যে দেখো, ফাঁকা জিনিস বাদ পড়ে গেছে। সো এই কেসে কিন্তু কখনোই ভি এ প্লাস ভিবি সমান না, আমি কিন্তু নট ইকুয়াল দিব এখানে, মাইন্ড ইট। বাট এই কেসটা বইয়ের মধ্যে বর্ণনা করা নাই। মানুষ যেটা মনে করে ভি টোটাল মানেই হচ্ছে ভি এ প্লাস ভিবি, সেটা কেস ওয়ানের ক্ষেত্রে খাটে না, কেস টু এর ক্ষেত্রে আবার খাটে, দেখাবো আমরা। বুঝতে পারছো? এটা হচ্ছে কেস ওয়ান। এবং তুমি যদি তোমার মোট চাপ হিসাব করতে চাও, এই সূত্র ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, এটা তোমরা দেখছো হয়তো বইয়ের মধ্যে। সো এখন তোমাকে যদি আংশিক চাপ বের করতে বলে এ গ্যাসের, তাহলে কি করবা? এই যে এ গ্যাসের জন্য আংশিক চাপ মানে হচ্ছে জাস্ট একটুক করবা, একটুক করলেই তোমার এই গ্যাসের আংশিক চাপ বের হয়ে যাবে। সো কখনো এরকম মোট চাপ চাইতে পারে, কখন আংশিক চাপ চাইতে পারে, তখন তুমি এই যে ছোট ছোট অংশটুকুর কাজ করবা। মানে পাত্রের আয়তন যদি জানো, তাহলে এই যে এক্স বি তুমি বের করে ফেলতে পারবা, হ্যাঁ, আংশিক চাপ। সো আশা করি বুঝতে পারছো। এবার কেস টুতে চলে আসো। সো কেস টু হচ্ছে আমাদের বইয়ে থাকা কেস, এবং এটাই আসলে বহুল প্রচলিত। এটা তো দেখছো সবাই, মনে হয় দেখছো না? এরকম এখানে একটা চিপের মতো থাকে। আচ্ছা, এটা বর্ণনা করি। সো এখানেও আসলে দুইটা গ্যাস এ এবং বি। তো এখানে যে এ গ্যাস আছে, তার চাপ হইতেছে পি এ এবং এটা হচ্ছে ভি এ। যখন মিশ্রিত হয় নাই, ওকে, যখন এরকম চিপিটা লাগানো আছে, তখন এই চাপ হচ্ছে পি এ, মানে এ গ্যাসের নিজস্ব চাপ। আর ভি এ কি? নিজস্ব দখলকৃত আয়তন। আর বি গ্যাসের জন্য হচ্ছে পিবি এবং ভিবি। ওকে, তো আমাদের বলছে যখন আমরা এরকম চিপিটাকে উপরে উঠাই ফেললাম, এই দুইটা গ্যাসকে মিক্স করে ফেললাম, তখন আসলে আমাদের পি টোটালটা কত। তো এখানে আসলে কেস একটু ডিফারেন্ট। দেখো, এখানে দুইটাকে এভাবে বড় একটা পাত্রে মিক্স করছি, আর এখানে জাস্ট চিপিটা খুলে দিতেছি। আর এখানে অ্যাকচুয়ালি এই যে ছোট যে নলটা আছে, এটার আয়তন খুবই নগণ্য ধরে নেওয়া হয়, এটা আমরা পরে আলোচনা করব। সো এখানে একটু দেখো, তাহলে আমাদের এই যে এ গ্যাসের যে আংশিক চাপ, এই যে এ গ্যাসের আংশিক চাপ, তো সেটা তো এরকম লিখতেই পারি আমরা। এই যে এটাই জাস্ট এখানে লিখে দিছি, ওইভাবে সূত্র থেকে আবার আসতে পারি, নাহলে আমি ডাইরেক্ট লিখে দিতে পারি। সো এ গ্যাসের আংশিক চাপ, এটাতে কোনো তফাৎ হবে না। আর ভি টোটাল, এখন একটু চিন্তা করো তো, এটা তো এ গ্যাসের আংশিক চাপ, আংশিক কিন্তু, হ্যাঁ, এই আংশিক চাপ আর এটা কিন্তু নিজস্ব চাপ ছিল যখন আলাদা একটা পাত্রে ছিল। এই দুইটা কিন্তু কখনোই এক না, এটা মিলিয়ে ফেলো না। কিন্তু আংশিক চাপ মানে কি? ছোট, অল্প অল্প চাপ দিবে, আর এটা তো আলাদাভাবে যে চাপটা দিত। সো পি এ ইন্টু ভি এ, এখন একটু খেয়াল করে দেখো তো, এই পি এ ইন্টু ভি এর জায়গায় আমরা কিন্তু এই জিনিসটা রিপ্লেস করে দিতে পারি, পারি না? কারণ তুমি কিন্তু জানো পিভি সমান সমান এনআরটি। সো পি এ ভি এ সমান সমান কি হবে? এন এ আর টি। আর তো ধ্রুবক, আর টেম্পারেচার ফিক্সড। ডালটনে বলে গেছে এটা টেম্পারেচার ফিক্সড থাকবে। সো এটা কি বুঝছো যে পি এ ভি এ সমান সমান এন এ আর টি? জি ভাই। আচ্ছা, সো এখন একটু খেয়াল করো, নিচে আছে ভি টোটাল, নিচে আছে ভি টোটাল। সো দেখো, আংশিক চাপ বের করার জন্য তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, অথবা যদি ভরটর কোনো কথাবার্তা বলা থাকে তাহলে এই সূত্রটাও অ্যাপ্লাই করতে পারো।
কারণ তুমি কিন্তু জানো যে মোল সংখ্যাটাকে তুমি আসলে m/m এ ভাঙতে পারবা প্রয়োজন অনুসারে। যাই হোক, যেভাবে ইচ্ছা তুমি বের করতে পারো। এবার এখানে চলে আসো বি গ্যাসের জন্য। বি গ্যাসের জন্য আমরা একই টাইপের একটা সমীকরণ লিখছি এখানে, PBVB ডিভাইডেড বাই ভি টোটাল ইকুয়াল হচ্ছে NBRT আর ভি টোটাল। সো PBVBকে আমরা হচ্ছে এটা লিখতে পারি, কারণ PV = nRT, এটা আমরা জানি। যাই হোক, এবার যেটা করছি, এবার হচ্ছে আমরা এই পি টোটালটা একবারে ক্যালকুলেট করব। সো একবারে যদি ক্যালকুলেট করিস, তার মানে আমরা এই জিনিসগুলো বসাবো, এই জিনিসগুলো বসাবো। সেই জিনিসগুলো যদি বসাই, তার মানে এই লাইনটাতে আমরা চলে আসতে পারি, এই যে আগের মতো, হুবহু আগের মতো। সো এই লাইনটাতে চলে আসতে পারি। সো দেখো, এটাই আমরা লিখছি এখানে। সো এখন একটু চিন্তা করে দেখো তো, আমি যদি এখানে ভি টোটাল ইকুয়াল VA প্লাস VB লিখি, এবার কি কোনো পাপ করছি আমি? না ভাই, ঠিক আছে। কেন পাপ করিনি? কারণ হচ্ছে এখানে ভাই VA আর VB দুটাকে একসাথে যোগ করাই হয়েছে একটা পরকের মাধ্যমে। আচ্ছা, হ্যাঁ, এখন কথা এটা না, যোগ করা হয়েছে ঠিক আছে, তোমাকে এখানে বলার দরকার ছিল যে ভাইয়া এই চিপিটা যখন উঠাইতেছেন, তাহলে এই যে সামান্য যে আয়তনটা আছে, এই যে এই নলের আয়তনটা নগণ্য ধরে নেওয়া হয়, অনেক নগণ্য। সো আমি চিপি যখন খুলে দিতেছি, মানে তখন মিশ্রণের পরে আমরা টোটাল যে আয়তন পাইছি, সেটা আসলে এই এ পাত্র এবং বি পাত্রের টোটাল আয়তনেরই সমান, কারণ এই নলের আয়তনটা খুবই নগণ্য ধরে নেওয়া হয়। সো এক্ষেত্রে কিন্তু আমরা ভি টোটাল ইকুয়াল VA প্লাস VB বলতে পারি। কথা বুঝতে পারছো? সো এই কারণেই কিন্তু ভি টোটালের জায়গায় পরবর্তীতে আমরা এই VA প্লাস VBটা লিখে দিছি, বাট এখানে কিন্তু পারতাম না। সো এই দুইটা কেসকে ডিফারেন্ট করার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা বোঝানো। আশা করি বুঝতে পারছো। সো এটা হচ্ছে বহুল ব্যবহৃত কেস, এটা আমাদের HSC লেভেলের জন্য আসবে। আর এগুলা আমি একটু শিখায় রাখলাম, যেহেতু ডালটনের আংশিক চাপ পড়াইতেছি, শুধু এটা পড়াইলে ভালো লাগে না, এগুলো একটু ইচ্ছা করে শিখাইতে। সো এবার চলে আসো কেস 3। কেস 3তে কী হইল? কেস 3তে এরকম জিনিস যে এখানে একটা টোটাল বিশাল পাত্র আছে। সো পাত্রের মধ্যে আসলে দুইটা ভিন্ন ভরের গ্যাস আছে, বা সেম ভরেরও থাকতে পারে, বাট ডিফারেন্ট টাইপের গ্যাস। এই যে একটা হচ্ছে A, একটা হচ্ছে B। সো এনভায়রনমেন্টের টেম্পারেচার হচ্ছে T, টোটাল পাত্রের আয়তন হচ্ছে ভি টোটাল। সো আমাকে বলছে যে এইখানে যে A এবং B গ্যাস আছে, এরা আসলে পাত্রের দেয়ালে কতটুকু চাপ দেয়, পি টোটাল কত। সো আমরা এটা কিভাবে করতে পারি, যেহেতু ভর টর দেওয়া আছে, সো আমরা একবারে আদর্শ গ্যাসের সমীকরণে চলে যাই। এটা এভাবে ইউজ করলে খুব ইজি হবে। সো দেখো আমরা কি লিখতে পারি, আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে তো আমরা বলতে পারি যে পি টোটাল মানে মিশ্রিত অবস্থাতেই আছে, এখানে নতুন করে মিশ্রণের প্রয়োজন হয় নাই। সো তারা আসলে মোট সম্মিলিত চাপটাই দিবে পাত্রের দেয়ালে। সো পি টোটাল ইন্টু ভি টোটাল মানে কি, একটা পাত্রের মধ্যেই তারা আছে, আলাদা আলাদাভাবে আর গ্যাসের আয়তনের কথা বলা নাই, মিশ্রিত অবস্থাতেই এই পাত্রের মধ্যেই তারা আছে। সো পি টোটাল ইন্টু ভি টোটাল সমান সমান আমরা লিখতে পারি PV = nRT ফর্মুলা অনুসারে এন টোটাল, মানে এখানে পাত্রে মোট মোল সংখ্যা, এখানে যে দুইটা গ্যাস থাকবে এমন কোনো কথা নেই, একাধিক থাকতে পারে আরও। সো এন টোটাল ইন্টু RT, এই RT তো ফিক্সড, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ এটা কনস্ট্যান্ট এবং টেম্পারেচারও আমাদের বলে দিছে কনস্ট্যান্ট। সো দেখো এখন কি করতে পারি, এখন এই যে এন টোটাল, এটারে তো ভাঙ্গা লেখা যায়, কারণ আমাদের দেওয়া আছে কি, ভর টর দেওয়া আছে। সো বুঝতেই পারতেছি মূল সংখ্যাটাকে আসলে আমরা এভাবে ভেঙে নিই, আলাদা আলাদা করে লিখি, তাহলে NA প্লাস হচ্ছে NB, এবং পরবর্তীতে এই এনের জায়গায় আমরা কিন্তু এটা লিখতেই পারি M/M, MA/MA। মূল সংখ্যাটাকে ভাঙতে পারবো, কারণ আমাদের কি ভর দেওয়া আছে, দেখো এই যে ভর, তার মানে ভরকে মোলার ভর দিয়ে ভাগ করলে আবার মূল সংখ্যা পাওয়া যায়। সো দেখো এটাকে আমরা ভাঙলাম NA প্লাস NB, এটাই তো আসলে এন টোটাল, ইন্টু RT ডিভাইডেড বাই ভি টোটাল। এই যে ভি টোটালটা চাপ দিয়ে নিচে নামে ফেলছি। আচ্ছা, সো এখন তো এখানে পি টোটাল আছে, তাহলে এখন একটু চিন্তা করো তো, যে আমি যদি এই জিনিসটাকে একটু আলাদা করি, এই জিনিসটাকে আলাদা করি, এই যে RT সহ, ঠিক আছে, এই জিনিসটাকে একটু আলাদা করি, মানে NA ভি টোটাল আর RT সহ, কারণ RT তো দুইজনের ক্ষেত্রেই কমন আছে। সো দেখো এটা আমরা আলাদা করছি, এবং পরবর্তীতে এই যে NB ভি টোটাল এবং RT আলাদা করছি। সো এই দুটা জিনিস আবার কি দেখো তো, এই যে NA/RT ডিভাইডেড বাই ভি টোটাল, এটাই কিন্তু আমাদের সেই আংশিক চাপটা। সো এখান থেকে উল্টাভাবে আমরা এটাও লিখতে পারি, এটাই হচ্ছে A গ্যাসের আংশিক চাপ এবং এটাই হচ্ছে B গ্যাসের আংশিক চাপ, আর এটা হচ্ছে পি টোটাল। বুঝতে পারছো? সো ঘুরা ফিরা কিন্তু আমরা এক জায়গায় আসতেছি, যে পি টোটাল বের করার চেষ্টা করতেছি বিভিন্নভাবে। সো যেভাবে আমার থাকুক না কেন, এই তিনটা কেসের বাইরে অ্যাডমিশনে প্রশ্ন আসবে না, ইন্টার লেভেলে তো আসবেই না। ঠিক আছে, বুঝছো কি বললাম?
জি ভাই। সো আমাদের একটু কেস মনে রাখতে হবে যে কোন কেসে আসলে কি ঘটনাটা ঘটতেছে এবং কোন কেসের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে। ওকে, সো আশা করি বুঝতে পারছি। সো এবার আমরা একটু নেক্সটে চলে যাবো। ডাল্টনের আংশিক চাপ সূত্রে একটা ম্যাথ করে ছেড়ে দিব আজকে। সো দেখো, আংশিক চাপ বের করার জন্য আমাদের আরেকটা সূত্রও আছে। এটা কিন্তু ফার্স্ট ইয়ারে দেখছিলাম যখন আমরা ওই যে কেপি বের করতাম। সো আংশিক চাপ এবং মোল ভগ্নাংশের একটা সম্পর্ক আছে। এটা ধরো সেই পাত্রে দুইটা গ্যাস আছে, তার মানে তার আংশিক চাপ দিতে পারে, অংশ চাপ দিতে পারে। সো এটা এভাবেও বের করা যায়। সূত্রটা হচ্ছে আচা ইকুয়াল মোভ ইন্টু মোচা। সো আচা মানে হচ্ছে আংশিক চাপ, মোচা মানে হচ্ছে মোট চাপ, আর মোভ মানে হচ্ছে মোল ভগ্নাংশ। আচা মানে আংশিক চাপ, এই যে এটা, মোচা মানে হচ্ছে মোট চাপ, আর মোভ মানে হচ্ছে মোল ভগ্নাংশ। সো এটা আমরা জানি, এটা আমরা কেপি যখন বের করতাম ফার্স্ট ইয়ারে, তখন কেপিতে তো আসলে আমরা আংশিক চাপগুলো বসাইতাম। সো আমাকে কিন্তু এভাবে ক্যালকুলেট করতে হইতো। সো পি এক্স এর সমান সমান আমরা কি বলতে পারি, মোল ভগ্নাংশ মানে কি, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা থাকে, আর উপরে থাকে হচ্ছে যার আংশিক চাপ বের করি তার মোল সংখ্যা। ঠিক আছে, সো আমরা আংশিক চাপ বের করতেছি এর জন্য, সো উপরে হচ্ছে এর মোল সংখ্যা ইনটু পি টোটাল, এটা হচ্ছে মোট চাপ। সো এটা আমরা আগেও জানি। সো এভাবে যেমন এক্স এর জন্য আমরা আংশিক চাপ বের করতে পারি, আমরা হচ্ছে মানে বি এর জন্য বের করতে, এর জন্য বের করতে পারি, বি এর জন্য বের করতে পারি। বুঝতে পারছি বিষয়টা? জি ভাই। সো আমাদের কাছে অনেক ওয়ে আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা কেস টু কেস দেখে আমরা বিভিন্নভাবে এগুলো সলভ করতে পারি। সো এবার হচ্ছে একটা ম্যাথ, এবং এই ম্যাথটা হচ্ছে দেখো দুই জায়গায় আসছে অ্যাডমিশনে। চুয়েটে আসছে 13-14, কুয়েটে আসছে 5-6। সো ইম্পর্টেন্ট, সরি এটা কুয়েট না, এটা মনে হয় রুয়েট। আচ্ছা রুয়েট। সো 5-6 আসছে। সো চলো এই ম্যাথটা একটু সলভ করি। এটাই লাস্ট ম্যাথ। কি বলছে, একটি নির্দিষ্ট তাপমাত্রায়, তার মানে টেম্পারেচার কিন্তু ফিক্সড কনস্ট্যান্ট, বুঝো, তার মানে একটু ডাল্টনের আংশিক চাপ গন্ধ করে। ঠিক আছে, সো একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার পাত্রে, ওকে, 0.7 atm চাপে থাকা 90 মিলি অক্সিজেন। ঠিক আছে, আমরা একটু আঁকার চেষ্টা করি। সো ধরো এই যে পাত্রটা আছে, সো এই পাত্রের আয়তন হচ্ছে 1 লিটার। সো এখানে বলছে 0.7 atm চাপে থাকা, আচ্ছা 0.7 atm চাপে থাকা 90 মিলি অক্সিজেন এবং 0.8 atm চাপে থাকা, মানে 0.8 atm চাপে থাকা 60 মিলি নাইট্রোজেন, তার মানে 60 মিলি নাইট্রোজেন মিশ্রিত করা হলো। কোথায়? এই পাত্রে। তার মানে এটার এখানে ফালো আর এটার এখানে ঢালো। ঠিক আছে, তাহলে এরা এখানে মিশ্রিত হয়ে গেল। বলছে মিশ্রণটির মোট চাপ কত। তাহলে আমার বলো তো এটা কত নাম্বার কেস? দেখো তো, এটা কি যে প্রথম কেসটার মতো না? আলাদা আয়তন, চাপ দেওয়া আছে, দুইটারে ঢালছে একটা বড় পাত্রে। হ্যাঁ, বুঝছো কাহিনী? সো এটা আমরা করব। তো আমরা যদি করতে চাই তাহলে তো আমাদের সূত্র করাই আছে, প্রতিপাদন করাই আছে, আমরা খালি এটা বসাই দিই, কাজ হয়ে যায়। তো চলো আমরা করি। আমরা কি করব, আমাদের সূত্র পি টোটাল সমান সমান লাস্টের যেটা লিখছিলাম সেটা কি ছিল, পি এ ভি এ প্লাস হচ্ছে পিবি ভিবি, নিচে ছিল ভি টোটাল। আচ্ছা, সো প্রেশার কিসে দেওয়া আছে? এটিএম এ দেওয়া আছে। আচ্ছা, তো আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের এ গ্যাস, আর নাইট্রোজেনটাকে বিশ গ্যাস ধরে নিই। তাহলে আমরা বসাই, তাহলে প্রেশার 0.7 ইন্টু আয়তন মিলিতে দেওয়া আছে, ওকে, তাহলে 90 প্লাস পিবি, প্রেশার কত দেওয়া আছে 0.8 ইন্টু আয়তন যেটা, সেটা কত দেওয়া আছে 60 মিলিতে আছে, কোনো ঝামেলা নেই, বসাইলাম। আর নিচে যে ভি টোটালটা বসাবো, এটা কি আমি 60 প্লাস 90 বসাবো বলো তো? না ভাই, 1 লিটার। মাইন্ড ইট, এটা কিন্তু কখনোই আমরা বসাবো না। অনেকে যেটা করে এই যে 90 প্লাস এই যে 60 মিশাই দিবে একত্র, না, আমার কিন্তু এটা যেহেতু 1 নাম্বার কেস, আমার কিন্তু কখনোই ভি টোটাল নট ইকুয়াল ভি এ প্লাস ভিবি, কখনোই এরা সমান হবে না। সো আমি যেটা করব, এরা যেহেতু মিশ্রিত হওয়ার পরে 1 লিটার আয়তন দখল করছে, সো আমি এখানে 1 লিটার বসাবো।
এবং উপরে যেহেতু মিলি টিলি বসাইছি না, এগুলো কিন্তু মিলি, সো মিলি যেহেতু বসাইছি, সো আমি 1 লিটার বসাবো না, এখানে আমরা কি বসাবো 1000 মিলিতে বসাবো আর কি, বুঝতে পারছো? সো এটা ক্যালকুলেট করো, দেখো কত আসে। 0.11 তাহলে এটার এককটা কি হবে বলো তো? এটিএম হবে। এটিএম, কারণ এই যে প্রেসারগুলো তুমি কিসে মাপছো? এটিএম তো দেওয়া আছে। এটিএম এ মাপছো, সো এটা অবশ্যই এটিএম হবে।